তো কোষের গঠন বোঝার আগে আমাদের আগে জানতে হবে কোষ জিনিসটা কি, হোয়াট ইজ সেল। ঠিক আছে, তো আসো সেলের সংজ্ঞায় চলে যাই আমরা। তো বলা হয়ে থাকে যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি ইজ কল্ড সেল, অর্থাৎ দেহের গঠনগত এবং কার্যকারী একককে কোষ বলা হয়। যেমন তুমি একটা মানুষ, তোমার দেহ গঠিত হয়েছে, তো তোমার দেহের গঠনের ভিতরে গেলে আমি কিন্তু কোষকেই খুঁজে পাবো। অনেকটা যেমন ইট জোড়া দিয়ে 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 বাড়ি বানানো হয়, অনেকগুলো কোষ জোড়া দিয়ে 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 তোমাকে বানানো হয়েছে। তো এটা গেল গঠনগত একক হওয়ার কথা। এখন আসো এটা কার্যগত একক কিভাবে হয়। দেখো, তুমি যত রকম কাজ করতেছো, তুমি হাঁটাচলা করতেছো, তোমার হাঁটা চলার জন্য তোমার পেশি, তোমার অস্থি কাজে লাগতেছে। ওই পেশি অস্থি কিন্তু অনেকগুলো কোষ দিয়ে তৈরি। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, তোমার যে চলাফেরা, তোমার কার্যকলাপ কোষ নিয়ন্ত্রণ করতেছে। তারপরে তোমার রাগ, তোমার আনন্দ, তোমার ক্ষুধা, তোমার ভালোবাসা, যত রকমের কাজই হোক না কেন, সবগুলোর মূলেই কিন্তু আছে হচ্ছে কোষ। তাহলে আমরা দেখতে পারতেছি আমরা যে একটা হিউম্যান বডি হিসেবে বিভিন্ন রকম ফাংশন করতেছি, বিভিন্ন জিনিস পারসিভ করতেছি, বুঝতে পারতেছি, বোঝাতে পারতেছি, চিন্তা করতেছি, সবগুলোর ভিতরেই কিন্তু আছে হচ্ছে কোষ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কোষের কাছে কিভাবে পৌঁছাতে পারি, জার্নি টু সেল। তো দেখো, মনে করো একটা দেহকে, একটা মানব দেহ বা একটা উদ্ভিদের দেহ বা অন্য কোনো প্রাণীর দেহ তুমি ভাগ করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম দেহ থেকে। তো কোনো একটা জীবের দেহকে তুমি যদি ভাগ করো, সেখানে অনেকগুলো তন্ত্র খুঁজে পাবে। যেমন আমাকে যদি তোমরা ভাগ করে নাও বিভিন্ন ভাগে, ঠিক আছে, পরিপাকতন্ত্র পাবা। মুখবিহ্বর থেকে শুরু হয়ে ইসোফেগাস, তারপর স্টোমাক, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, অনেকগুলো অঙ্গ নিয়ে সেটা গঠিত। তারপরে দেখো, আমি যে খাবারগুলো খাই সেগুলো পরিপাক করতেছে আমার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। এই পরিপাক হওয়ার পর খাবারটা আমার রক্তে চলে আসতেছে, তাই না? রক্তে এসে আমাকে পুষ্টি যোগাচ্ছে। এরপর রক্তে ঘুরতে 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 ওই খাবারটা আবার অনেক রকম বিষাক্ত পদার্থ তৈরি করতেছে। তো বিষাক্ত পদার্থ আমার রক্তে ঘুরে বেড়ানো তো বিপজ্জনক আমার জন্য। তো ওই বিষাক্ত পদার্থ থেকে আমাকে মুক্তি দিচ্ছে আবার রেচনতন্ত্র, কিডনি। তোমরা জানো কিডনি কি করতেছে, ওই বিষাক্ত পদার্থগুলো আমার দেহ থেকে বের করে দিচ্ছে। এরকম দেখো আমার শ্বসনের জন্য শ্বসনতন্ত্র আছে বা স্নায়ুতন্ত্র আছে, আমার সারা বডিতে ছড়িয়ে আছে একটা স্নায়ুতন্ত্র। তো এরকম অনেকগুলো তন্ত্র পাওয়া যাবে। এখন প্রতিটা তন্ত্র যদি আমরা বিশ্লেষণ করি, আমরা একাধিক অঙ্গের দেখা পাবো। অঙ্গ বা ইংরেজিতে বলে অর্গান। ঠিক আছে, তাহলে দেখো, বডিকে ভাগ করলে পাচ্ছি তন্ত্র বা সিস্টেম, সিস্টেমকে ভাগ করলে পাচ্ছি অর্গান বা অঙ্গ। যেমন আমার পরিপাকতন্ত্রকে ভাগ করলে কি পাওয়া যাবে, মুখ বিহব্বর, তাই না? তারপর এখানে ল্যারিংস ফ্যারিংস কিছু জিনিস আছে, তোমরা ডিটেলস জানতে পারবা প্রাণীবিজ্ঞানের অধ্যায়গুলোতে। তারপর ইসোফেগাস, তারপর স্টোমাক, তাই না? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এরকম অনেকগুলো অঙ্গ পাবা। আবার এই অঙ্গগুলোকে সাহায্য করতে অঙ্গ সদৃশ কিছু গ্রন্থি আছে, যেমন যকৃত, অগ্নাশয়। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি অঙ্গ এও গ্রন্থি, বা অনেকে চাইলে গ্রন্থিকে অঙ্গ হিসেবেও বিবেচনা করতে পারো, কোনো সমস্যা নেই। এখন একটা অঙ্গকে যদি আমি বিশ্লেষণ করি, সেই অঙ্গের মধ্যে কতগুলো কলা দেখতে পাবো। ক্লিয়ার? যেমন দেখো, আমি যদি যকৃতকে বিশ্লেষণ করি, যকৃতকে যে আবরণ দিয়ে রাখছে গ্লিসন্স ক্যাপসুল, সেটা একটা কলা। আবার দেখো, যকৃতর মধ্যে যে কোষগুলো রয়েছে তারা মিলে একটা কলা তৈরি করছে। আবার দেখো, যকৃতের ভিতর রক্ত প্রবাহিত হচ্ছে, তাও রক্ত আবার একরকম যোজক কলা। তার মানে দেখা যাচ্ছে এই যে যকৃত নামক যে অঙ্গটা আছে, সেই অঙ্গকে বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো কলা বা টিস্যু দেখতে পারতেছি। হয় বলবা টিস্যু অথবা বলবা কলা, দুইটাই সঠিক। তবে কখনো এইভাবে লিখিও না যে বাংলায় টিস্যু লিখিও না, ঠিক আছে? অথবা ইংরেজিতে কলা লিখিও না, KOLA, কলা লিখিও না। এইভাবে লেখাটা ঠিক না আসলে। যদি বাংলায় লেখো কলা লিখবা, ইংরেজিতে লিখলে টিস্যু লিখবা। তাহলে এরকম অনেকগুলো কলা পেতে পারি। এরপর কলাকে যদি আমরা ভাঙা শুরু করি, একটা কলাকে যদি খুলে 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 দেখি, তখন আমরা দেখতে পাবো অনেকগুলো কোষ, বা ইংরেজিতে বলে হচ্ছে সেল।
তাহলে এই হচ্ছে জার্নি টু কোষ। দেখো আমি কিভাবে দেহ থেকে আস্তে 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 কোষে গিয়ে পৌঁছিয়েছি। এখন আমার এই জার্নিটা আমি এবার ব্যাক করে আসতে পারি, রিটার্ন করতে পারি। রিটার্ন করলে দেখো কি হবে, অনেকগুলো কোষ মিলে তৈরি করবে একটা কলা, অনেকগুলো কলা মিলে তৈরি করবে একটা অঙ্গ বা অঙ্গের মতো কিছু গ্রন্থি, অনেকগুলো অঙ্গ এবং গ্রন্থি মিলে একটা তন্ত্র, এবং কয়েকটা তন্ত্রই রূপ নেবে একটা দেহতে নিজেদের মধ্যে সম্মেলনের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের জার্নি টু সেল, যে সেল কিভাবে আসে। তো আমার মনে হয় তোমরা এটা খুব ভালোভাবেই জানো, তারপরও যেহেতু তোমাদের বইয়ে আছে তাই এটা আবারও তোমাদের কাছে ব্যাখ্যা করলাম। এখন আসো আমাদের আজকের আগ্রহের বস্তু কোষের উপর। ঠিক আছে, কোষ নিয়ে আসো আমরা কিছু বিশ্লেষণ করি। তো দেখো, কোষ কোষ হচ্ছে, তোমরা জানো কোষের 80%ই হচ্ছে পানি, 20% অন্য কিছু। বা তোমরা যদি মানুষের কথা বিবেচনা করো না, মানুষের 70% পানি, তুমি আর আমি 70% একই রকম, কিন্তু জাস্ট পানি। তোমার ওজন যদি হয় 70 কেজি, আমারও মনে করো 70 কেজি, তাহলে আমার 70 কেজির 60% কত হবে? 42 কেজি। তোমার 42 কেজি, একই রকম। তুমি আমি আমরা সবাই 70% বা 60% একই রকম, কিন্তু তাইলে মনে রাখতে হবে খুব একটা পার্থক্য কিন্তু নাই, পানি জাস্ট। তো এখন দেখো, কোষেরও ভিতরে প্রায় 80%ই হচ্ছে পানি। তো কোষে যদি আমরা একেবারে ভিতর থেকে বিভিন্ন কোষের যে টার্মিনোলজিগুলো তোমরা শুনছো, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট, সেগুলো আমাদের কিন্তু প্রতিটার মধ্যে পার্থক্য ভালোভাবে বুঝে যেতে হবে। তো মনে রাখবে, কোষের ভিতরে একটা ফ্লুইড আছে, কোষের ভিতরে এরকম একটা ফ্লুইড আছে, ঠিক আছে? এই ফ্লুইডটা কি করে? বিভিন্ন অঙ্গাণুকে ধারণ করে। কি করে বলতো? একটা ফ্লুইড আছে, যেই ফ্লুইডটা অন্যান্য অঙ্গাণুকে ধারণ করে, তাই এটাকে আমরা বলি হচ্ছে ধাত্র পদার্থ, বা ইংরেজিতে বলে ম্যাট্রিক্স। ধারণ করে, তাই এটাকে বলা হয় ধাত্র পদার্থ। তো তোমাদের কাছে আমার বিনীত প্রশ্ন এই যে ধাত্র পদার্থটা রয়েছে, এটাকে আমরা কি নামে ডাকি, বা এটাকে আমাদের কি নামে ডাকা উচিত? তোমরা অনেকেই হয়তো ভাবতেছো বা বলতেছো এটা হচ্ছে সাইটোপ্লাজম, অনেকেই বলতেছো এটা হচ্ছে প্রোটোপ্লাজম। তবে তোমাদেরকে আমি সবিনয়ে জানাতে চাই, তোমরা যে উত্তরগুলো মনে মনে ভাবছো সেই উত্তরগুলো ভুল। কোষের মধ্যে যে তরল লিকুইডটা আছে, তরল পদার্থটা আছে, অর্থাৎ জাস্ট তরল পদার্থটা সব কিছুকে বের করে নেওয়ার পর, সকল রকম অঙ্গাণু, সকল রকম পদার্থকে বের করে নেওয়ার পর, অর্থাৎ যে ইনক্লুশনগুলো আছে বের করে নেওয়ার পর, জাস্ট যে জেলিটা বলে না, জাস্ট জেলি, সেরকম জাস্ট যে জেলিটা কোষের মধ্যে পাওয়া যাবে, এই জেলিটার নাম কি? এই জেলিটার নাম হচ্ছে সাইটোসল। সাইটোসল মনে রাখবে, এটা কিন্তু সাইটোপ্লাজম না, বা প্রোটোপ্লাজমও কিন্তু হওয়ার প্রশ্নই আসে না। এই জাস্ট জেলিটার নাম হচ্ছে কি সাইটোসল। মনে রাখবে, সাইটো শব্দ যে জায়গায় পাবে বুঝে নিবে এটা কোষ সংক্রান্ত কিছু একটা বোঝাচ্ছে। অর্থাৎ এই প্রিফিক্সটা যদি কোথাও থাকে, সাইটো, বুঝবা ইট ইজ রিলেটেড টু সেল। যে কোনো জায়গায় পাও। সল, সল, জেল, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়বা, তোমাদের আছে। তো সল, জেল বলতে বিভিন্ন রকম লিকুইডকে বোঝায়, আমি আর ডিপে যেতে চাচ্ছি না। তাহলে দেখো, সাইটোসল বলতে বোঝায় সেলের মধ্যে যে লিকুইডটা থাকে, জেলিটা থাকে, বা যেটাকে আমরা ধাত্র পদার্থ বলতে পারি, কারণ এটাই কিন্তু অন্য সবকিছুকে ধারণ করতেছে। এই ধাত্র পদার্থের নাম হচ্ছে সাইটোসল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কি করব, সাইটোসলে অনেকগুলো অঙ্গাণু যোগ করব। আমাকে তো কোষ বানাতে হবে ধীরে ধীরে, কেবল তো সাইটোসল পাইলাম, তাই না? কোষ বানাতে হবে। যেমন মনে করো, আমরা যখন চা বানাই কি করি? চা বানাতে পাতি আবশ্যক, পাতি তো লাগবেই, পানি আবশ্যক, পানির মধ্যে অন্য কিছু দিয়ে তো চা বানাতে হবে। তাহলে দেখো, এই সাইটোসলটাকে আমরা অনেকটা কোষের, মানে চায়ের পানির সাথে তুলনা করতে পারি, কেটলি ভর্তি যে পানি থাকে বা পাতিল ভর্তি পানির সাথে তুলনা করতে পারি। এবার এই পানিতে আমাদেরকে একের পর একটা জিনিস যোগ করতে হবে, পাতি দিতে হবে, দুধ দিতে হবে, চিনি দিতে হবে, অনেকে গুড় দাও, অনেকে মাল্টা দাও, লেবু দাও, অনেকে সন্ধ্যা মালতির পাপড়ি দিয়েও চা বানাইছো, যাই হোক সেটা ব্যাপার না। এখন কথা হচ্ছে, পানির মধ্যে চা বানাতে হলে কোন জিনিসটা অবশ্যই দিতে হবে? চায়ের পাতি, তাই না? ঠিক তেমনি সাইটোসলে থেকে কোষ বানাতে হলে একটা উপাদানকে অবশ্যই অবশ্যই যোগ করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, সেই উপাদানটার নাম কি? তোমরা অনেক উপাদানের নামই জানো, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, প্লাস্টিড, তারপরে কি বলে এরকম আরো অনেক অঙ্গাণু আছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই অঙ্গাণুগুলোর মধ্যে কোনটাকে অবশ্যই যোগ করতে হবে। যেমন চায়ে তুমি যদি পানি আর দুধ মিশাই দিয়ে রাখো, সেটা কিন্তু আমি চা বলতে পারি না। পানি আর দুধের মাঝখানে অবশ্যই পাতিটা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সেটা চা হতে পারে না, তাই না? সেটাকে চা দাবি করা অন্যায় হবে। তেমনি বলতো কোষের মধ্যে কি এমন জিনিস অবশ্যই অ্যাড করতে হবে সেটাকে কোষ হিসেবে দাবি করার জন্য? তো আমি অ্যান্সারটা তোমাদের দিয়ে দেই। সেই জিনিসটা হচ্ছে রাইবোসোম। জিনিসটা হচ্ছে কি? রাইবোসোম। কোষের মধ্যে অনেকগুলো রাইবোসোম থাকে এবং এই রাইবোসোমকে বলা হয় কোষের আবশ্যকীয় অঙ্গাণু। অর্থাৎ কারো ভিতরে যদি রাইবোসোম না থাকে তাহলে তাকে কিন্তু কোষ বলা যাবে না। কোষ, এই দেখো সাইটোসলে আমি কি দিয়ে দিছি? রাইবোসোম দিছি। রাইবোসোম না দিয়ে অন্য কিছু অ্যাড করলে সেটাকে কোষ বলা যাবে না। রাইবোসোমের পরে আমি অ্যাড করতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা জানো সবাই, এগুলো সম্পর্কে আমরা একটু পরে ডিটেইলস পড়বো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর তুমি অ্যাড করতে পারো গোলগি বডি, তারপর তুমি অ্যাড করতে পারো লাইসোসোম, আবার তুমি অ্যাড করতে পারো মাইটোকন্ড্রিয়া, তাই না? তারপর তুমি অ্যাড করতে পারো প্লাস্টিড, তাই তো? তুমি অ্যাড করতে পারো সেন্ট্রিওল, অনেক কিছু কিন্তু তুমি অ্যাড করতে পারো। তাহলে দেখো আমি এখন কি করছি, সাইটোসলে আমি অনেকগুলো উপাদান যোগ করছি, তাই না? সাইটোসলে অনেকগুলো অঙ্গাণু আমি যোগ করছি। তো অঙ্গাণুকে ইংরেজিতে বলা হচ্ছে অর্গানেল। এই অর্গানেলগুলা যোগ করার ফলে যে স্ট্রাকচারটা আমি পাইতেছি, এখন আমার বোর্ডের মধ্যে যে জিনিসটা আঁকা আছে এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। আশা করি ক্লিয়ার। সাইটোসল আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যটা ম্যাথমেটিক্যালি ক্লিয়ার করতে পারছি আশা করি। এখন দেখো তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করছো, আমি যখন কোষের অঙ্গাণুগুলো আঁকতেছিলাম একটা অঙ্গাণুকে আমি ইচ্ছা করেই বারবার অ্যাভয়েড করতেছি, বাদ দিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ধরতে পারছো অঙ্গাণুটা হচ্ছে তোমাদের চিরচেনা নিউক্লিয়াস। কোষ বললেই নিউক্লিয়াসের কথা মাথায় আসে। তো দেখো নিউক্লিয়াসকে কিন্তু আমি সাইটোপ্লাজমের মধ্যে রাখি নাই। আমি রাখি নাই তা না, তোমাদের বইয়েই রাখা হয় নাই। ক্লিয়ার কি ব্যাপারটা? যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত নয়, অপশনে যদি নিউক্লিয়াস থাকে সেটাই হবে সঠিক উত্তর, কারণ নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত ধরা হয় না। তাহলে দেখো কি করতে হবে, সাইটোপ্লাজমে কি জিনিস যোগ করতে হবে। প্রথমত এই দেখো নিউক্লিয়াস যোগ করলাম, মনে করো ভিতরে, বুঝে নাও, পরবর্তী একটু পরে আমি ডিটেইলস দেখাবো সবগুলা। নিউক্লিয়াস যোগ করলাম, নিউক্লিয়াসকে কোষে যোগ করে ফেলছো। নিউক্লিয়াস এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, তার তো একটা বর্ডারের দরকার, তাই না? প্রধানমন্ত্রী যদি কোথাও যায় চারপাশ দিয়ে কি দরকার? সিকিউরিটি গার্ড দরকার। তেমনি নিউক্লিয়াস কোষে চলে এসেছে, তারপর নিউক্লিয়াসের সাথে সাথে কোষে একটা কি চলে আসতে হবে? একটা বর্ডার চলে আসতে হবে, তাই না? নিউক্লিয়াসকে এভাবে ফেলে রাখা ঠিক হবে না। তাহলে দেখো চারপাশ দিয়ে আমি কোষে একটা বর্ডার করে দিলাম। তাহলে দেখো সবুজ কালারে, গ্রিন কালারে আমি দুইটা জিনিস এখন অ্যাড করছি সাইটোপ্লাজমে, তাই না? তাহলে দেখো আমি সাইটোপ্লাজমের সাথে কি কি অ্যাড করলাম। সাইটোপ্লাজমের সাথে আমি প্রথমত দেখো মাঝখানে একটা নিউক্লিয়াস বসিয়ে দিয়েছি, আর চারপাশ দিয়ে কোষে একটা মেমব্রেন দিয়ে দিয়েছি, যেটাকে বলা হয় সেল মেমব্রেন। ক্লিয়ার কি ব্যাপারটা? দেখো এতক্ষণ ছিল সাইটোপ্লাজম, এখন মাঝখানে একটা নিউক্লিয়াস দেওয়া হয়েছে, চারপাশে একটা মেমব্রেন দেওয়া হয়েছে। এখন কিন্তু আর সাইটোপ্লাজম নাই। সাইটোপ্লাজম এতদিনে একটা প্রমোশন পাইছে। প্রমোশন পেয়ে সাইটোপ্লাজমের নাম হয়ে যাবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম বুঝতে হবে। এখন আমার বোর্ডে যে জিনিসটা আঁকা আছে এটা হচ্ছে প্রোটোপ্লাজম। ক্লিয়ার? তাহলে পরীক্ষা যদি আসে সাইটোপ্লাজমের সচিত্র বর্ণনা দাও, তখন কিন্তু তোমরা এই নিউক্লিয়াস আর সেল মেমব্রেনকে বাদ দিয়ে ছবি আঁকবে, ঠিক আছে? না হলে কিন্তু কাটা ভুল ছবি আঁকা হবে। আর এখন যে ছবিটা আঁকা আছে এটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমে কি কোষ? প্রোটোপ্লাজম আর কোষ কি একই জিনিস? উত্তর হচ্ছে না, প্রোটোপ্লাজম আর কোষ এক জিনিস না। কেন ভাইয়া এক জিনিস না? কারণ দেখো
আমি এই বোর্ডে যত কিছু এতক্ষণ আঁকলাম, সেটা হোক সাইটোসল, সেটা হোক অর্গানেলে, সেটা হোক নিউক্লিয়াস, সেল মেমব্রেন, যাই হোক না কেন, এই প্রতিটা অর্গান কিন্তু এখানে কি ছিল? সজীব ছিল, অর্থাৎ জীবিত ছিল, এর মাঝে প্রাণের ছোঁয়া ছিল। তো আসলে প্রাণের ছোঁয়া বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, তোমাদের প্রশ্ন হতে পারে। প্রাণের ছোঁয়া বলতে বোঝানো হচ্ছে এদের মধ্যে কেমিক্যাল রিয়েকশন চলতেছিল বিভিন্ন রকম। কেমিক্যাল রিয়েকশনটাই কিন্তু হচ্ছে এখানে জীবন। তাহলে দেখো, এই প্রতিটা অর্গানই বিভিন্নভাবে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়েকশনের সাথে কিন্তু জড়িত। তাই এদেরকে আমরা বলি হচ্ছে জীবিত উপাদান বা লিভিং বডিজ অফ সেল। ঠিক আছে, কোষের জীবিত উপাদান। তবে জেনে রাখবে, কোষে যে উপাদানগুলো আছে সবাই কিন্তু জীবিত না। কিছু কিছু উপাদান মৃত, অর্থাৎ তাদের মাঝে কোনো কেমিক্যাল রিয়েকশন হচ্ছে না, এরকম কিছু অর্গান কিন্তু আছে। উদাহরণ যদি আমি দিতে চাই, আমি দেখাই। দেখো, ব্লু কালারে কিছু আঁকতেছি, দেখো। দেখো, আমি ব্লু কালারের যে জিনিসগুলো এখন আঁকছি, এই জিনিসগুলো হচ্ছে কোষের মৃত উপাদান। তাহলে দেখো, আমি এখন প্রোটোপ্লাজমের সাথে কিছু মৃত উপাদান অ্যাড করছি, তাই না? ব্লু কালিতেই দেখাই তোমাদের। মৃত উপাদানকে ইংলিশে বলে এখানে ইনক্লুশনগুলো অ্যাড করছি, মৃত উপাদান বা নির্জীব উপাদান। তো প্রোটোপ্লাজমের সাথে যখন নির্জীব উপাদানগুলো যোগ করা হয়, তখন সেটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এখনো কোষের দেখা নাই, প্রোটোপ্লাস্ট। তার মানে দেখো, ইনক্লুশনগুলো অর্থাৎ মৃত উপাদানগুলো কিন্তু প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মৃত উপাদানগুলো প্রোটোপ্লাস্টের অন্তর্ভুক্ত। তাহলে আমার বোর্ডে এখন আঁকা হয়েছে প্রোটোপ্লাস্ট। তো মৃত উপাদানগুলো কিন্তু পরীক্ষায় আসে, কারণ মৃত উপাদানের 3টা উদাহরণ তোমাদের বইয়ে দেয়া আছে, এবং তোমরা জানো যেখানে এই 3টা দেয়া থাকে, উদাহরণ, এক্সাম্পল বা যে কোনো কিছুই হোক, সেখান থেকে এমসিকিউ করার একটা সুযোগ চলে আসে। নিচের কোনটি সঠিক নয়, সঠিক 3টা দিবে, আরেকটা আমদানি করে ভুল একটা জিনিস বসিয়ে দিবে, তাই না? তোমরা সবাই জানো আশা করি। তো যেহেতু ইনক্লুশন 3টা আছে, তাই ইনক্লুশন গুলো কি কি আমাদের একটু ডিটেলস জানতে হবে। তো তোমরা তো কলম দিয়ে লেখো, তোমাদের কলম তো একটা মৃত জিনিস, তাই না? পেন তো মৃত, পেন তো নিজে নিজে লিখতে পারে না। তো আমাদের দেহেও যে ইনক্লুশন, আমাদের কোষে যে ইনক্লুশন গুলো রয়েছে বা মৃত জিনিসগুলো রয়েছে, সেগুলোকে আমরা একটা সংক্ষিপ্ত নেমোনিকের মাধ্যমে মনে রাখতে পারি। পেন, পেন। পিতে হচ্ছে পিগমেন্ট, ইতে হচ্ছে এনজাইম, আর এনতে হচ্ছে নেকচার। তাহলে পিগমেন্ট, এনজাইম, নেকচার, এরা হচ্ছে মৃত পদার্থের উদাহরণ বা ইনক্লুশনসের উদাহরণ। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, আমরা প্রোটোপ্লাস্ট পর্যন্ত চলে এসেছি, এখনো সেলের দেখা নাই, তাই না? তো দেখো, সেল করতে হলে আসলে কি দরকার আমার? এখন যেটা করতে হবে, এই যে প্রোটোপ্লাস্টটা আমরা পেয়েছি, এই প্রোটোপ্লাস্টটাকে আরো বাইরে থেকে আরো মজবুত ভাবে একটা দেয়াল করে দিতে হবে। দেখো, একটা দেয়াল করে দেই। তাই না? একটু ফাঁক আছে, আচ্ছা, পূরণ করে দিলাম। তাহলে দেখো, প্রোটোপ্লাস্টকে আমি চারদিক থেকে কি করছি, দেখো তো, প্রোটোপ্লাস্টকে চারদিক থেকে একটা দেয়াল করে দিয়েছি। আর তোমরা হয়তো এতক্ষণে ধরেই ফেলেছো গঠন দেখে যে এই দেয়ালটার নাম কি। এই দেয়ালটার নাম হচ্ছে কোষ প্রাচীর, বা ইংরেজিতে বলে হচ্ছে সেল ওয়াল। তাহলে প্রোটোপ্লাস্টের চারপাশ দিয়ে যখন সেল ওয়াল অ্যাড করে দেওয়া হয়, তখনই আমরা এই যে গঠনটাকে সেল বলে নির্দ্বিধায় ডাকতে পারি, এর আগে না। তাহলে দেখো, আমার এই যে সাইটোসল থেকে শুরু করছিলাম, সেই গল্পটা কিভাবে সেলে এসে শেষ হলো। সাইটোসল প্রমোশন পেয়ে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থেকে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম থেকে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট থেকে সেল। এবং এই প্রমোশন পাওয়ার জন্য তাকে অনেক নতুন নতুন যোগ্যতা অর্জন করতে হয়েছে। তো এই সমীকরণগুলোকে তোমরা যদি একটু গণিতের ভাষায় দেখার চেষ্টা করো, আশা করি সেলের স্ট্রাকচারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এই যে লাস্ট সমীকরণটা আছে,
এই সমীকরণটাকে আমি একটু কাজ করতে চাই। এই সমীকরণটা নিয়ে তোমরা জানো যে প্রাণী কোষে কোনো সেল নেই, তাই না? প্রাণী কোষে কিন্তু কি নেই, কোনো সেল নেই, অ্যানিমেল কোনো সেল ওয়াল নেই, সরি, যেমন তোমার আমার বা কুকুরের, হ্যাঁ, তাদের কিন্তু কোনো সেল ওয়াল নেই, কারণ হচ্ছে তারা প্রাণী। তাহলে দেখো আমরা এই সমীকরণটার উপর যদি ব্যাপারটা অ্যাপ্লাই করি, কি দাঁড়াচ্ছে, প্রোটোপ্লাস্ট, যেহেতু তোমার আমার কোনো সেল ওয়াল নাই, তাহলে আমি সেল ওয়ালের জায়গায় কত বসাতে পারি, 0 বসাতে পারি, যেহেতু নাই। তাহলে দেখো আমি সেল ওয়ালের জায়গায় 0 বসালাম। আবার আমার সমীকরণের দেখো ডান পক্ষে রাইট হ্যান্ডে সেল চলে আসবে। এখন দেখো আমি যদি এটা আরেকটু, দিস ইমপ্লাইজ যে প্রোটোপ্লাস্ট ইকুয়ালস টু সেল, কখন, when the cell is animal cell, animal cell, অর্থাৎ কোষটা যদি প্রাণী দেহে থেকে পাওয়া যায় তাহলে প্রোটোপ্লাস্ট ইকুয়ালস টু সেল। অনেকটা ম্যাথের মতো লাগতেছে, তাই না? যখন এটা হবে তখন এটা সত্য, তাছাড়া না, তাই না? তাহলে দেখো এখানেও প্রোটোপ্লাস্ট ইকুয়ালস টু সেল, যখন সেলটা হবে অ্যানিমেল সেল। তাহলে আমি আশা করি তোমাদেরকে সেলের গঠনটা আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পেরেছি, তোমরা এটা দিয়ে করে খাইতে পারবা জীবনে। আচ্ছা, তো আসো এখন আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো সেলের গঠন বোঝার পরেই তোমাদের আসা হচ্ছে সেলের প্রকারভেদ। তো সেলকে মূলত প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুকেন্দ্রিক আর একটা হচ্ছে প্রাককেন্দ্রিক। তো সেল বললেই, যেমন চা বললে পানি লাগবে, সেল বললেই কিন্তু কি লাগবে, সাইটোসল লাগবে। তাহলে দেখো এরকম আমি সাইটোসল এঁকে ফেললাম, মনে করো এই ছবিটা হচ্ছে আমার প্রাককেন্দ্রিক কোষের জন্য, বা ইংরেজিতে বলে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। দেখো ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, প্রো বলতে আদিম অবস্থা বোঝায়। আচ্ছা, আবার আমি আরেকটু সাইটোসল আঁকি। দেখো এই সাইটোসলটা হচ্ছে সুকেন্দ্রিক কোষের জন্য, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউক্যারিওটিক। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ইউ মানে বোঝায় ভালো, উন্নত মানের। আচ্ছা, তো কেন উন্নত মানের আমরা এখন একটু একটু করে জানতে পারবো। তো আমি একটু সেলের বর্ডার করে দেই, চারপাশ দিয়ে, বর্ডার না, অ্যাটলিস্ট আমি একটা পর্দা দিয়ে দেই, কোষ পর্দা বা সেল মেমব্রেন বা বায়ো মেমব্রেন বা হায়ালো মেমব্রেন, অনেক নাম পাবা। এখন দেখো তো এই দুটাই কিন্তু কোষ, ছবিতে যে দুটো জিনিস তুমি দেখতে পারতেছো বোর্ডে, দুটাই কিন্তু কোষের ছবি। তো আমি একটু আগেই বলছি কোষ হতে গেলে কোনটা অবশ্যই অবশ্যই থাকতে হবে, রাইবোজোম অবশ্যই অবশ্যই থাকতে হবে। তাহলে আমি দুইটা কোষেই রাইবোজোম বসিয়ে দেই, রাইবোজোম বসিয়ে দেই। তো এই যে দুইটা কোষে আমি রাইবোজোম বসালাম, সুকেন্দ্রিক আর প্রাককেন্দ্রিক কোষের রাইবোজোমে কিছুটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স দেখো, প্রাককেন্দ্রিক কোষের রাইবোজোমটা হয় 70S, একটু পরে আমরা জানবো 70S কি জিনিস। আর সুকেন্দ্রিক কোষের রাইবোজোম হয় 80S। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে আমি প্রাককেন্দ্রিক কোষে রাইবোজোম বসাই দিছি, সুকেন্দ্রিক কোষেও রাইবোজোম বসাই দিছি। এখন তোমরা হয়তো জানো যে কোষের কেন্দ্রে হ্যাঁ করতে পারো। আচ্ছা, এখন রাইবোজোমের ব্যাপার তো শেষ হলো। রাইবোজোমের পরেই যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তো ধুম করে নিউক্লিয়াস বলে দেওয়াটা কিন্তু ঠিক হবে না। নিউক্লিয়াস আসলে করে কি বলতো, নিউক্লিয়াস কি এমন কাজটা করে? নিউক্লিয়াস একটা সুতাকে ধারণ করে, জাস্ট, আর কিছু না। একটা সুতাকে নিজের ভিতর ভাষায় রাখে, সেই সুতাটার নাম হচ্ছে ডিএনএ। সুতাটার নাম কি? ডিএনএ। তো আমি আসো দুইটা কোষে এই সুতাটাকে এঁকে ফেলি। এই কোষেও ডিএনএ আছে, এই কোষেও ডিএনএ আছে।
এখন ব্যাপার হচ্ছে যেসব কোষ সুকেন্দ্রিক, তোমার আমার কোষ, উদ্ভিদের কোষ, বড় বড় উদ্ভিদের, তাদের ডিএনএটা অনেক লম্বা হয়। দেখো তোমার স্কিনের একটা কোষ কতটুকু হবে, সেটা কয়েক মিলিমিটার হবে হয়তো সাইজে, ডাইমেনশন গুলা, কিন্তু ওই কোষের ভিতর একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতরে একটা ডিএনএ আছে, সেই ডিএনএটা তোমার চেয়েও লম্বা। একটা ডিএনএ লেন্থ প্রায় 2 মিটার। তাহলে বুঝো তোমার ওই ছোট ছোট কোষগুলো যে ডিএনএটা ধারণ করতেছে সেটা কিন্তু অনেক 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 লম্বা। তো এত লম্বা একটা ডিএনএ কি করে এত ছোট একটা কোষের ভিতর থাকতে পারে বলো তো? পেঁচিয়ে থাকতে পারে, তাই না? আমি যদি তোমাকে একটা এত লম্বা একটা সুতা দিয়ে বলি দেখে একটা ম্যাচ বক্সের ভিতর ঢুকিয়ে রাখো, তুমি কি করবে? ওই সুতাটাকে নিয়ে একটা কাঠির চারপাশে পেঁচাবে 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 পেঁচাবে, পেঁচানোর পর ছোট হয়ে আসবে, তুমি সুন্দর করে তখন সেটাকে তুমি ম্যাচ বক্সের ভিতর রেখে দিবে। তাহলে ওই ম্যাচ বক্সটাকে আমরা অনেকটা তুলনা করতে পারি নিউক্লিয়াসের সাথে। তাহলে দেখো সুকেন্দ্রিক কোষে কি হয়, ডিএনএ যেহেতু অনেক লম্বা, ডিএনএ অনেক লম্বা, তো ডিএনএ কে একটা কিছুর চারপাশে পেঁচাতে হয়। সেই একটা কিছুর নাম হচ্ছে হিস্টোন। ডিএনএ প্লাস হিস্টোন। ডিএনএ কে যখন তুমি হিস্টোনের চারপাশে পেঁচাবে, যে গঠনটা সৃষ্টি হবে সেটাকে বলা হবে ক্রোমাটিন। ক্রোমাটিন, টিন মানে সুতা, ক্রোমা মানে রঞ্জিত। তো এই রঞ্জিত সুতার রহস্য আশা করি আবিষ্কার করতে পারছি, যে ডিএনএ কে যখন হিস্টোনের চারপাশে পেঁচানো হয় তখন সেটার নাম হয়ে যায় ক্রোমাটিন। তাহলে মনে করো এই হচ্ছে ডিএনএ, প্যাচ খায়া আছে। হ্যাঁ, কার চারপাশে প্যাচ খাইছে বলো তো? আমি দেখাই দেই। তার পাশে এরকম গুটি 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 কিছু, বলো, হিস্টোনের চারপাশে প্যাচ খাইছে। আর হিস্টোন আর ডিএনএ একত্রে তৈরি করছে ক্রোমাটিন। এখন সুকেন্দ্রিক কোষ এইভাবে ক্রোমাটিনকে রাখছে। প্রাককেন্দ্রিক কোষের দুর্দশা কথা চিন্তা করি, আসো দেখি। প্রাককেন্দ্রিক কোষের যে ডিএনএটা আছে ওটা অতটা লম্বা না, তাই কোনো হিস্টোনের দরকার হয় না, অর্থাৎ এই ডিএনএটা এখানে এভাবে পড়ে থাকে। ক্লিয়ার? অর্থাৎ প্রাককেন্দ্রিক কোষের বেলা দেখো তো আমরা কি লিখতে পারি এই সমীকরণ অনুযায়ী, যে ডিএনএ যেহেতু কোনো হিস্টোন নেই তাই আমরা লিখতে পারি হিস্টোনের জায়গায় 0। তো ডিএনএ প্লাস 0 ইকুয়ালস টু দাঁড়াবে ক্রোমাটিন। তাহলে কি হচ্ছে বলতো? দ্যাট ইমপ্লাইজ ডিএনএ ইকুয়ালস টু ক্রোমাটিন। কখন? যখন কোষটা হচ্ছে প্রাককেন্দ্রিক, প্রোক্যারিওটিক। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই যে সুকেন্দ্রিক কোষ, এ কিন্তু খুব চালাক, এ কিন্তু খুব সচেতন। ও কি করে? ও জানে এই যে ক্রোমাটিনটা আছে, ডিএনএটা আছে, এটা আমার জন্য খুব দরকারি, আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমার কাজগুলো সম্পাদন করার জন্য, এমনকি আমার বংশধর সৃষ্টি করার জন্য এই যে সুতাটা আছে ক্রোমাটিন, এটা খুব খুব দরকার। তাই সে চালাকি করে কি দেখো, ওকে একটা মেমব্রেন দিয়ে আবৃত করে ফেলে এরকম। বুঝতে পারছো? সুকেন্দ্রিক কোষ করে কি, চালাকি করে ওই যে ডিএনএটা আছে ক্রোমাটিন নামে, ওকে চারদিক থেকে আবৃত করে ফেলে একটা আবরণের সাহায্যে। সেই আবরণটাকে আমরা আদর করে রাখি নিউক্লিয়ার মেমব্রেন। কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। কিন্তু প্রাককেন্দ্রিক কোষ বড় বোকা, ও এত ছলচাতুরি করতে পারে না, ও বুঝেই না যে ডিএনএ এত দরকারি ওর জন্য, তাই ওকেও নগ্ন অবস্থায় কোষের এক জায়গায় ফেলে রাখে, সাইটোসলের মধ্যেই ও ভাসতে থাকে, কোনো রকম আলাদা ওর জন্য আবরণ টাবরণ কিচ্ছু কিন্তু নাই। তাহলে দেখো ও চালাক হওয়াতে কি করছে, চারদিক থেকে আবৃত করে রাখছে, আর এ বোকা তাই এ কি করছে, ফালায় রাখছে ডিএনএটাকে। ক্রোমাটিন নাম দিছি, ক্রোমাটিন নামে ডিএনএটাকে ফালায় রাখছে কোষের মধ্যে। আচ্ছা, সুকেন্দ্রিক কোষ যে শুধু নিউক্লিয়াসকে আলাদা করে রাখে তা না, কিন্তু আলাদা করে রাখার পাশাপাশি ওকে আলাদা রকম একটা ফ্লুইডে ভাসায় রাখে। মানে কি, বোঝার চেষ্টা করো। দেখো আমার কোষের মধ্যে যে ফ্লুইডটা আছে সেটার নাম আমরা একটু আগে জেনে এসেছি, সাইটোসল। কিন্তু আমার ডিএনএ এর ভিতর যে ফ্লুইডটা আছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতর যে ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডের নাম কিন্তু সাইটোসল না। অর্থাৎ দেখো এর ভিতরে কিন্তু আরো একটা স্পেশাল একটা ফ্লুইড আছে, যেই ফ্লুইডের মধ্যে আমাদের ক্রোমাটিনটা আনন্দে সাঁতার কাটতেছে। অর্থাৎ সারা দেশের মানুষ কষ্টে আছে সাইটোসলের মধ্যে, কিন্তু
ভিতরে ডিএনএ যে তার জন্য খুব দরকারি, সেই ডিএনএ কে আলাদা করে রাখা হয়েছে একটা বর্ডারের মধ্যে, এবং আলাদা একটা পরিবেশও তাকে দেওয়া হয়েছে। সেই যে আলাদা পরিবেশ, আলাদা একটা ফ্লুইড, সেই ফ্লুইডের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, বা আরেকটা নাম আছে এটা, সেটা হচ্ছে ক্যারিও লিম্ফ। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে দেখো, নিউক্লিওপ্লাজম তার মানে হচ্ছে নিউক্লিয়াসের প্লাজমা, অর্থাৎ নিউক্লিয়াসের রস। আবার দেখো, ক্যারিয়ন মানে আমরা জানি হচ্ছে নিউক্লিয়াস, আর লিম্ফ বলতেও কিন্তু রসকে বোঝায়। তাহলে দেখো, নিউক্লিয়াসের ভিতর যে রসটা আছে, যে ফ্লুইডটা আছে, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম অথবা ক্যারিওলিম্ফ। এই ক্যারিওলিম্ফ কিন্তু আশেপাশে থাকা সাইটোসল থেকে আলাদা, ওদের মাঝে কিন্তু অনেক অমিল আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, আমি আপাতত সুকেন্দ্রিক আর প্রাকেন্দ্রিক কোষের বেসিক স্ট্রাকচারটা দাঁড় করিয়ে ফেলেছি। এবার আগে বাড়তে হবে আমাদেরকে। তো দেখো, এই যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা যে শুধু সুরক্ষা দিচ্ছে নিউক্লিয়াসকে, ডিএনএ কে, তা কিন্তু না। সুরক্ষা দেওয়ার পাশাপাশি সে আরো অনেক কাজ করতেছে। তার মধ্যে প্রথম একটা কাজ হচ্ছে, সে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করতেছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ ব্যাপারটা কি, দেখো দেখো নিউক্লিয়াসের ভিতরে অনেক কাজ হচ্ছে, অনেক কিছু উৎপাদিত হচ্ছে, তাই না? ফ্যাক্টরির মতো কাজ করতেছে। তো এই উৎপাদিত বস্তুগুলোকে তো কোষের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, তাই না? রাস্তাঘাট লাগবে। তো নিউক্লিয়াস বুদ্ধি করে করে কি, রাস্তাঘাট তৈরি করে, এবং সেই রাস্তাঘাটগুলোকে আমরা বায়োলজির ভাষায় বলে থাকি হচ্ছে এরকম, বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এগুলোর ছবি যখন একটা একটা অর্গান পড়াবো, আবার ডিটেলস দেখাবো। এখন জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কোথা থেকে তৈরি হয়? গোলগি, মানে এটা তৈরি হয় নিউক্লিয়ার মেমব্রেন থেকে। আচ্ছা, আবার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এ করে কি, আরেকটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় গোলগি বডি। গোলগি বডির কাজ কি আমরা একটু একটু করে জানবো। তো একটা মজার একটা কাজ আছে, সেটা একটু বলে রাখি। আমরা গল 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 করে কি করি? গল 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 করে কুলি করে পানি ফেলে দেই, তাই না? তেমনি গোলগি বডিও গল, দেখো গোলগি বডি নামের মধ্যে গল আছে। গোলগি বডিও কি করে? গল 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 করে কোষ থেকে পানি বের করে দেয়। এই কারণে দেখবা বইয়ে লেখা আছে, কোষস্থ পানি নির্গমন করা গোলগি বডির কাজ। আমরা যেমন গল 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 করে পানি বের করে দেই কুলি করার সময়, তেমনি গোলগি বডিও গল 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 করে কি করে? পানি বের করে দেয় কোষ থেকে। এটা মনে রাখবা। তারপর গোলগি বডি মডিফাই হয়ে আবার অনেক জায়গায় লাইসোসোম তৈরি করে। ক্লিয়ার? তাহলে দেখো কি হচ্ছে, নিউক্লিয়াসে যেহেতু মেমব্রেন আছে, তাই সেই মেমব্রেনটা ধীরে ধীরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবার গোলগি বডি তৈরি করছে। সেই গোলগি বডি থেকে আবার লাইসোসোম সৃষ্ট হয়েছে। এখন দেখো বেচারা প্রাকেন্দ্রিক কোষের কথায় আসি। ও তো বুদ্ধি করে মেমব্রেনটা তৈরি করে নাই। আজকে যদি ওর কাছে একটা মেমব্রেন থাকতো, তাহলে ওই মেমব্রেনটা থেকে একদিন হয়তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হতো, একদিন গোলগি বডি তৈরি হতো, একদিন হয়তো আমরা লাইসোসোমেরও সন্ধান পেতাম প্রাককেন্দ্রিক কোষে। কিন্তু প্রাককেন্দ্রিক কোষ যেহেতু বোকামি করে কোনো মেমব্রেন তৈরি করে নাই ডিএনএর জন্য, তাই এই বোকামির ফলস্বরূপ তার মাঝে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামও নেই, কোনো গোলগি বডিও নেই, কোনো লাইসোসোমও নেই। এই এতটুকুই কিন্তু হচ্ছে প্রাককেন্দ্রিক কোষের স্ট্রাকচার। একটা ডিএনএ মাঝখানে আছে, আর কিছু রাইবোসোম, আরো হয়তো কিছু এক্সট্রা অর্গান আছে কিছু কিছু ব্যাকটেরিয়াতে হয়তো, হ্যাঁ তোমরা জানো, নাম টাম জানো এইসবের। তো এই কিন্তু হচ্ছে প্রাককেন্দ্রিক কোষের বেসিক স্ট্রাকচার। এবং প্রাককেন্দ্রিক কোষের যে নিউক্লিয়াসটা আছে, এটাকে কিন্তু নিউক্লিয়াস না বলে সিউডো নিউক্লিয়াস বলা হয়। তোমরা জানো সিউডো শব্দের অর্থ হচ্ছে কি? মিথ্যা। এটা মিথ্যা একটা নিউক্লিয়াস না? নিউক্লিয়াস হবে এইটা, তাই না? ভিতরে ডিএনএ থাকবে, ডিএনএর সাথে হিস্টোন থাকবে, একটা সুইমিং পুল থাকবে তাদের, যেটাকে আমরা বলতেছি নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। তারপর চারদিক থেকে বর্ডার থাকবে, এই না হলো নিউক্লিয়াস। তো এইটাকে যদি তোমরা নিউক্লিয়াস বলতেই চাও, এটাকে সিউডো নিউক্লিয়াস বইলো, ঠিক আছে? একেবারে নিউক্লিয়াস বলে একে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াসের অপমান হবে। আচ্ছা, তো মোটামুটি সুকেন্দ্রিক কোষের একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি। এখন সুকেন্দ্রিক কোষে আরো কিছু স্পেশাল জিনিসপত্র আছে, আসো একটু একটু করে দেখি। কোষটাকে একটু বড় করে ফেলি।
সেলটাকে বড় করলাম। আচ্ছা, এখন দেখো এখানে আরো কিছু অর্গানেল আছে। এর মধ্যে আমি প্রথমে যেটা নাম বলতে চাই সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে তোমাদের চিরচেনা মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে, বা সত্যি কথা এটা বলা হয়ে থাকে না। মাইটোকন্ড্রিয়া এক সময় আলাদা কোষ ছিল, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া একা একা এক জায়গায় বাস করত। তারপরে বিবর্তন হইতে হইতে কি হয়েছে, প্রকৃতি একসময় মাইটোকন্ড্রিয়ার জন্য প্রতিকূল হয়ে উঠেছে, যে সে আর একা একা থাকতে পারতেছে না, রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারতেছে না। তখন সে কোষের সাথে একটা চুক্তি করছে, আমার যে সুকেন্দ্রিক কোষ আছে ওর সাথে চুক্তি করছে যে ভাই দেখ খুব বড় বিপদে আছি, আমাকে একটু থাকার জায়গা দে, বিনিময়ে আমি তোকে অনেক শক্তি সরবরাহ করব, তো যত রকম শক্তি লাগে আমি তোকে ব্যবস্থা করে দেব। তো কোষের দয়া হলো মাইটোকন্ড্রিয়ার উপর, সে কি করলো, মাইটোকন্ড্রিয়াকে থাকার জায়গা দিল। এবং এরই সাথে সাথে মাইটোকন্ড্রিয়ার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, এবং সে কোষের সাথে একটা সম্পর্ক স্থাপন করলো, মিথজীবিতার সম্পর্ক, দেওয়া নেওয়ার, দুইজনের উপকার হচ্ছে, তাই না? তোমরা শিখছো লাইকেন, এটাকে বলা হয় মিউচুয়ালিজম। দুইজনেরই কিন্তু কি হচ্ছে, উপকার হচ্ছে। এবং এই মিউচুয়ালিজমের সময় দেখো কি হয়েছে, মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের ভিতরে চলে আসছে। এমন না যে কোষের বাইরে অবস্থান করে চুক্তি, তা কিন্তু না, একেবারে কোষের অংশে পরিণত হয়ে গেছে। তাই এটাকে বলা হয় অন্তমিথজীবী। যেহেতু অভ্যন্তরে অবস্থান করতেছে তাই এটাকে বলা হয় অন্তমিথজীবী। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া যে স্বাধীন ছিল এক সময় তার যথেষ্ট প্রমাণ কিন্তু আছে। প্রথম প্রমাণ হচ্ছে, দেখো কি, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, পাশাপাশি এর নিজস্ব আরএনএও আছে। আর তোমরা জানলে অবাক হবা, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম পর্যন্ত আছে। কিসে কম ও কোষের চেয়ে? দেখো তো, এই যে প্রাককেন্দ্রিক কোষের যা আছে তার সবকিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে আছে, তাই না? ডিএনএ আরএনএও আছে, অবশ্যই এখানে দেখাই নাই। ব্যাকটেরিয়াতে ডিএনএ আরএনএ আর কি আছে, রাইবোজোম। আমার মাইটোকন্ড্রিয়াতেও দেখো ডিএনএ আরএনএ রাইবোজোম তিনটাই আছে। তাহলে কি আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষ বলে দাবি করতে পারি না? হ্যাঁ পারি। এবং আধুনিক অনেক বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে আর কোষীয় অঙ্গাণু বলেন না, তারা বলে থাকেন মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা স্বতন্ত্র প্রাককেন্দ্রিক কোষ। কারণ এর যে ডিএনএটা আছে সেই ডিএনএর কিন্তু কোনো রকমের বর্ডার নাই, স্বতন্ত্র প্রাককেন্দ্রিক কোষ বলে থাকেন। তো মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আমরা কিছুক্ষণ পরে আরো অনেক কিছু জানবো। আচ্ছা, এবার চলে আসো প্লাস্টিডে। প্লাস্টিডের ইতিহাসও অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো। তো প্লাস্টিডে আমরা জানি রান্না বাড়ি হয়, তাই না? কোষের খাবার তৈরি হয়, তো রান্না বাড়ি করতে তো থালা বাসন লাগবে। তো প্লাস্টিডের ভিতরে কিছু থালা বাসন আছে, বুঝছো? এই থালা বাসন গুলাকে আদর করে আমরা ডাকি থাইলোকয়েড। এখানে দুইটা থালা আঁকছি, দুইটা থাইলোকয়েড। এখন থাইলোকয়েড গুলা একটা আরেকটার উপর অবস্থান করে করে গ্রানাম চাকতি তৈরি করে, বা গ্রানা তৈরি করে। গ্রানা বলো, গ্রানাম চাকতি না, ঠিক আছে? গ্রানাম তৈরি করে। তাহলে মনে করো এই হচ্ছে একটা গ্রানাম, আরো একটা গ্রানাম আঁকতেছি পাশ দিয়ে। আচ্ছা, এখন এই দুইটা যে গ্রানাম আছে, দুইটা রান্নাঘর, এদের মধ্যে আমি কানেকশন করে দেব। কানেকশন যে করে দিচ্ছে যে নলটা, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তো ল্যামেলি মানে শাখা প্রশাখা, তোমরা জানো। স্ট্রোমা শব্দটা আবার কোথা থেকে আসলো? তাহলে দেখো ব্যাপারটা, এই যে প্লাস্টিড আছে, প্লাস্টিডের ভিতরে একটা স্পেশাল একটা ফ্লুইড আছে, যেই ফ্লুইডটা কিন্তু আমার সাইটোসল থেকে আলাদা, ঠিক আছে? সাইটোসলে একরকম ফ্লুইড ছিল, দেখো নিউক্লিয়াসে একটা ভিন্ন রকম ফ্লুইড পাইছিলাম, ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম। আবার আমার মাইটোকন্ড্রিয়া আবার নিজের মতো ও একটা সুইমিং পুল বানা রাখছে, সবুজ রঙের পানি, এখানে মনে করো নীল রঙের পানি, এখানে মনে করো সাদা রঙের পানি। তো তোমার এই যে কি বলে, তোমার প্লাস্টিকের ভিতর, প্লাস্টিকের যে সুইমিং পুলটা আছে ওইটা আবার আরেক রকম, ওটার নাম হচ্ছে স্ট্রোমা। তো এই যে শাখাগুলো পাশাপাশি দুইটা গ্রানাকে যুক্ত করতেছে, ঠিক আছে? এই শাখাগুলো কিন্তু স্ট্রোমা নামক ফ্লুইডেই অবস্থান করে। এজন্যই ওদেরকে স্ট্রোমা ল্যামেলি নামে ডাকা হয়। মনে রাখবা, অনেকেই ভাবে এটার নাম হচ্ছে গ্রানা ল্যামেলি, ভুল, নাম হবে স্ট্রোমা ল্যামেলি। পরীক্ষায় প্রশ্ন আসলে অপশনে দুইটাই দেওয়া থাকবে, স্ট্রোমা ল্যামেলি, গ্রানা ল্যামেলি। তোমরা একটু বুদ্ধি করে
আমার দিকে আমার কথা মনে করে একটু স্ট্রমা ল্যামেলিতে লাগাইও। আচ্ছা, এখন বলছিলাম যে প্লাস্টিডের ইতিহাসও কিন্তু অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো, ঠিক আছে? তো প্লাস্টিডকেও বিশ্লেষণ করে দেখা গেছে যে এরও নিজস্ব ডিএনএ আছে, ইভেন ওর নিজস্ব আরএনএ আছে, এবং কফিনের শেষ পেরেক ঠোকার জন্য ওর কিন্তু নিজস্ব রাইবোজোমও আছে। তাইলে আমরা দেখতে পারতেছি প্রাককেন্দ্রিক কোষের যা যা আছে তার কোনোটারই কমতি কিন্তু আমাদের প্লাস্টিডে, আমাদের কিন্তু প্লাস্টিড নাই, উদ্ভিদের প্লাস্টিডে নেই। তাই আমরা কিন্তু চাইলে প্লাস্টিডকেও একরকম প্রাককেন্দ্রিক কোষ হিসেবে বিবেচনা করতে পারি। তো কথা হচ্ছে প্লাস্টিডও এক সময় প্রকৃতিতে হয়তো স্বাধীন ছিল, তারপর বিবর্তনের কারণে প্লাস্টিড আর নিজে নিজে টিকে থাকার মতো ক্ষমতা ধরে রাখতে পারলো না। তাই সে আমার সুকেন্দ্রিক কোষের কাছে আসলো, এসে বলল, ভাইয়া দয়া করে আমাকে থাকার জায়গা দাও, আমি বড় বিপদে আছি। তখন সুকেন্দ্রিক কোষের আবার দয়া হলো, ও বলল, ঠিক আছে বাসায় থাকিস, রান্না বান্নার ব্যাপারটা একটু তুই খেয়াল করিস। তো কি হলো, সুকেন্দ্রিক কোষ একে থাকার জন্য জায়গা দিল, বিনিময়ে প্লাস্টিড যুগ যুগ ধরে সুকেন্দ্রিক কোষের জন্য গ্লুকোজ নামক একটা খাবার তৈরি করতেছে। আর ওই গ্লুকোজ খেয়ে তুমি, আমি, তোমার বিড়ালটা, তোমার কুকুরটা, তোমার বাসায় ইঁদুরটা সবাই কিন্তু ওই গ্লুকোজের উপরই বেঁচে আছে। তো এই প্লাস্টিড কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, এর সম্পর্কে আমরা সামনে আরো ডিটেলস জানতেছি। আচ্ছা, তো প্লাস্টিডও কিন্তু একরকম তাহলে কি অন্তঃমিথজীবী, যেহেতু এটা কোষের ভিতরে অবস্থান করতেছে এবং কোষের সাথে একটা মিথজীবিতার সম্পর্ক গড়ে তুলছে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। এবার আসো আরেকটা অর্গানে, সেটা হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রাজোম, তাই না? তো সেন্ট্রিওল জিনিসটা কি দেখো, সেন্ট্রিওলের গঠনটা হচ্ছে কি দেখো, এরকম কিছু উপনালিকা থাকে স্টাম্পের মতো। স্টাম্প তিনটা বাঁশ কাইটা লাগাইলে তো স্টাম্প হয়ে যায়, তেমনি দেখো এরকম তিনটা উপনল বা উপনালিকা বলতে পারো, যেহেতু ক্ষুদ্র, তাই না? ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক উপনালিকা। তো এরকম একটা স্টাম্প বা উইকেট বলো, তিনটা স্টাম্প মিলে একটা উইকেট হয়, তেমনি তিনটা উপনালিকা মিলে একটা অনুনালিকা হয়। কথা কি ক্লিয়ার? এই যে তিনটা উপনালিকা মিলেমিশে একটা অনুনালিকা, অর্থাৎ তিনটা স্টাম্প মিলেমিশে একটা উইকেট তৈরি করছে। এরকম 9টা উইকেট আমার লাগবে। কয়টা লাগবে? এরকম দেখো, এরকম আমি 9টা আঁকতেছি না, মনে করো 9টা উইকেট লাগবে। কয়টা? 9টা। কেন লাগবে 9টা উইকেট? লাগবে আমার সেন্ট্রিওল তৈরি করতে। কি তৈরি করতে? সেন্ট্রিওল। তাহলে দেখো 9টা উইকেট মিলেমিশে মনে করো এখানে একটা ড্রামের মতো সেন্ট্রিওল তৈরি করলো। একটু বুঝা নিও, এই হচ্ছে কি সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের গঠনকে যদি আমরা বিশ্লেষণ করি, কয়টা উইকেট পাবো? 9টা উইকেট। 9টা উইকেট মানে 9টা অনুনালিকা। এবার এই 9টা অনুনালিকাকে যদি বিশ্লেষণ করি, কয়টা স্টাম্প পাবো? 27টা। 3 নং 27টা স্টাম্প পাবো, এবং 27টা স্টাম্প মানে হচ্ছে 27টা উপনালিকা। ক্লিয়ার? ক্রিকেটীয় ভাষায় তোমাদেরকে আমি সেন্ট্রিওলটা বুঝালাম যে তিনটা স্টাম্প মিলে একটা উইকেট হয়, ঠিক তেমনি তিনটা উপনালিকা মিলে একটা অনুনালিকা হয়। তো এরকম 2টা সেন্ট্রিওল আমাদের দরকার হবে। এই যে 2টা সেন্ট্রিওল। এখন এই সেন্ট্রিওলের কিন্তু কোনো রকমের বর্ডার থাকে না। তোমাদের বইয়ে যে ছবিটা আঁকছে, কিছু কিছু বইয়ের ছবিতে একটা বর্ডার দেখা যায় চারপাশ দিয়ে, তবে মনে রাখবা সেন্ট্রিওলে কিন্তু কোনো রকম বর্ডার থাকে না। সেন্ট্রিওলে কোনো বর্ডার থাকে না। না থাকা সত্ত্বেও কোনো রকম বর্ডার টর্ডার নাই, তারপরও ও নিজের জন্য একটা স্পেশাল একটা এরিয়া সৃষ্টি করে ফেলে, একটা সুইমিং পুল তৈরি করে ফেলে। অর্থাৎ দেখো কোষের মধ্যে যে সাইটোসলটা আছে, সেই সাইটোসলটা কিন্তু সেন্ট্রিওলের আশেপাশে এসে আর পাওয়া যায় না। সেন্ট্রিওল নিজের মতো একটা পরিবেশ, নিজের মতো একটা ফ্লুইড, থকথক একটা ফ্লুইড তার চারপাশে তৈরি করে ফেলে। সেই ফ্লুইডটাকে ডাকা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। তাহলে দেখো তো আমরা কি বুঝলাম? 2টা সেন্ট্রিওল, 2 সেন্ট্রিওল, এবং তার আশেপাশে তার নিজের হাতে গড়া একটা পরিবেশ, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই 2টা মিলেমিশে একটা স্পেশাল একটা গঠন তৈরি করছে না এই জায়গায়।
এই গঠনটাকে আমরা সেন্ট্রাসোম নামে ডাকি। সেন্ট্রাসোম, মনে রাখবা সোম বলতে সোমা থেকে আসছে, এটা একটা বডি বোঝায়, তাই না? তাহলে সেন্ট্রিওল ছোট গঠনটাকে বোঝাবে আর সেন্ট্রাসোম হোল বডিটাকে বোঝাবে, পুরো জিনিসটাকে সেন্ট্রাসোম বলা হবে। আচ্ছা, এখন আধুনিক গবেষণায় জানা গেছে যে এই যে সেন্ট্রোস্ফিয়ার আছে, এই সেন্ট্রোস্ফিয়ারেরও নিজস্ব ডিএনএ আছে। এতটুকু আপাতত জানা গেছে, রাইবোজোম বা আরএনএ হয়তো নাই সেন্ট্রোস্ফিয়ারের, তবে নিজস্ব ডিএনএ আছে। এবং দেখো এই তিনটা অর্গানের অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং সেন্ট্রোস্ফিয়ারের নিজস্ব ডিএনএ থাকার সুবাদে তারা স্ববিভাজনক্ষম, অর্থাৎ তারা নিজে নিজে বিভাজিত হতে পারে। ব্যাপারটা একটু বুঝাই। দেখো আমরা জানি কোষের বিভাজন যখন আমরা পড়ছি নিউক্লিয়াসের বিভাজন আর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন ঘটে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয়। তারপর কি হয়, নতুন যে নিউক্লিয়াসগুলো তৈরি হয়েছে ওরা আবার ওদের বংশানুক্রমে কি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে, সেখান থেকে গোলগি বডি থেকে লাইসোসোম। কিন্তু আমার প্লাস্টিড, আমার মাইটোকন্ড্রিয়া, আমার সেন্ট্রোস্ফিয়ার কিন্তু নিউক্লিয়াস থেকে আসতেছে না। ওদের যেহেতু ডিএনএ আছে তাই ওদের ডিএনএতে ওরা নিজের মতো করে রেপ্লিকেশন করে এবং রেপ্লিকেশন হওয়ার পর ওরা আস্তে আস্তে নিজের মতো করে বিভাজিত হয়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার বিভাজনের সাথে নিউক্লিয়াসের বিভাজনের কোনো সম্পর্ক নেই। একই রকম প্লাস্টিডের বিভাজনও স্বাধীন, আবার লেটেস্ট তথ্য অনুযায়ী সেন্ট্রোস্ফিয়ারও স্বাধীনভাবে বিভাজিত হয়। এই কারণে কোষে তিনটা অঙ্গাণু আছে যারা স্বাধীনভাবে বিভাজিত হতে পারে, তারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং সেন্ট্রোস্ফিয়ার। এবং এটাকে বোঝানোর জন্য একটা নতুন টার্ম নিয়ে আসা হয়েছে যেটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তোমরা ইনহেরিটেন্স মানে বুঝো উত্তরাধিকার সূত্রে, মানে এই প্রক্রিয়াটা ইনহেরিটেন্স। আর সাইটোপ্লাজমিক বলতে নিউক্লিয়াস বাদে আশেপাশে যেটা আছে সেটাই তো সাইটোপ্লাজম, আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে দেখো একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ হইল। দেখো মনে করো একটা কোষ বিভাজিত হয়ে এই যে নতুন করে দুইটা কোষ হইল। এখন এই কোষের নিউক্লিয়াসটা তো সুন্দরভাবে ইনফরমেশনগুলা নিয়ে আসবে, তাই না? ডটার যে সেলগুলো আছে, অপত্য কোষ নিয়ে আসবে। এখন দেখো এর সাইটোপ্লাজমেও তো কিছু স্পেশাল বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলোও তো দেখো এই সাইটোপ্লাজম থেকে এই ডটার সেলের সাইটোপ্লাজমে চলে আসছে। এই যে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলোকে ট্রান্সমিট করা মাদার সেল থেকে ডটার সেলে, এইটা কিন্তু নিউক্লিয়াসের হাতে নাই, এটা আছে আমার মূলত মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের হাতে। এই কারণেই বলা হয় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায়। কি ঘটায়? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এবং সেটা কি জিনিস আশা করি কিছুটা বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কোষের পরিচিতি। জাস্ট কোষকে দুই ভাগে ভাগ করতে গিয়ে, প্রাককেন্দ্রিক আর সুকেন্দ্রিক কোষের পার্থক্য করতে গিয়ে তোমাদেরকে অনেক কিছু বলা হয়ে গেল। তো তোমরা আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ারলি ক্যাচ করতে পারছো। এখন আসো আমরা কোষকে আরো একভাবে বিভাজিত করি। আচ্ছা, তো দেখো এখন আমি ভাগ করব কোষকে আরেকভাবে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, সোমা মানে দেহ বা বডি, সোমাটিক সেল। আর একটা হচ্ছে জনন কোষ। তো আমি যদি উন্নত প্রাণীর কথা বিবেচনা করি, তোমার আমার কথা, তাহলে আমাদের যে দেহকোষগুলো আছে তারা হবে ডিপ্লয়েড, অর্থাৎ তাদের ক্রোমোসোমগুলো একটা দুইবার করে থাকবে। দেখো তো তোমাদের বাসায় কোন জিনিসগুলো দুইটা করে আছে? তোমার জুতা দুইটা আছে, কিন্তু জুতা কিন্তু একটা একটা কিনা যায় না, 2, 4, 6 এইভাবে থাকে। অথবা তোমার যদি আমি জুতা জোড়া জোড়া থাকে, মোজার কথা যদি বলি, মোজাও জোড়ায় জোড়ায় থাকে, সক জোড়ায় জোড়ায় থাকে। কিন্তু আমি যদি তোমার জামার কথা বলি, শার্ট কিন্তু সিঙ্গেল, একটা একটা করে কিনো, নাকি একটার সাথে আরেকটা শার্ট ফ্রি দেয় সব সময়, দেয় না তো? তাহলে শার্ট কিন্তু সিঙ্গেল থাকে, একটা একটা থাকে। তাহলে দেখো আমাদের যে ক্রোমোসোমগুলো আছে তারা চাইলে কখনো জুতার মতো জোড়া জোড়া হয়ে থাকতে পারে, সেই অবস্থাটাকে আমরা বলি ডিপ্লয়েড অবস্থা। তো নর্মালি উন্নত জীবের দেহকোষে ডিপ্লয়েড
অবস্থায় থাকে ক্রোমোজোম। আবার জনন কোষগুলো সর্বদা হয় হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ সেখানে ক্রোমোজোমগুলো একা একা থাকে। একটা ক্রোমোজোম একবারই আছে, হারায় গেলে কিছু করার নাই। কিন্তু এইখানে একটা ক্রোমোজোম হারায় গেলে এটার কিন্তু আরেকটা কপি আছে। ঠিক আছে, যেমন মানুষের যে 46টা ক্রোমোজোম আছে, তোমার যে কোনো একটা কোষ আমাকে দিও হাত থেকে খুলে, সেই কোষের মধ্যে আমি 46টা ক্রোমোজোম কিন্তু পেয়ে যাব। সেই 46টা ক্রোমোজোম কিন্তু আসলে 23 জোড়া বলা হয়। তো 23টা আসছে তোমার বাবার কাছ থেকে, বাকি 23টা আসছে তোমার মায়ের কাছ থেকে। আশা করি ক্লিয়ার। এখন দেখো, দেহকোষ আর জনন কোষ হচ্ছে এইটুক। জনন কোষ তোমার কি করে, জনন কোষগুলো মিলিত হয়ে গ্যামিট তৈরি করে। মনে করো এই হচ্ছে পুংগ্যামিট আর এই হচ্ছে স্ত্রী গ্যামিট, দুইজনই কিন্তু কি হ্যাপ্লয়েড। এবার এরা যখন মিলিত হবে, এদের মিলনের ফলে একটা কোষ তৈরি হবে, সেটা কিন্তু হবে কি ডিপ্লয়েড। ও এন সংখ্যক, এ ও এন সংখ্যক, দুইজনে মিলে 2n, এবং এই কোষটাকে আমরা বলি হচ্ছে জাইগোট। জাইগোট কিন্তু একটা দেহকোষ, জাইগোট কিন্তু কি দেহকোষ। অথচ এখানে যে গ্যামিট গুলা ছিল, সেই গ্যামিট গুলা কিন্তু জনন কোষ। ক্লিয়ার? এখন তোমাদের অনেকের মাঝে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে জনন কোষে মিওসিস বিভাজন ঘটে। ধারণাটা আজকে থেকে ভুলে যাও। ব্যাপারটা দেখো, জনন কোষের আগে আরেকটা কোষ আছে যেটাকে বলা হয় জনন মাতৃকোষ বা রিপ্রোডাক্টিভ মাদার সেল। এই জনন মাতৃকোষ থেকেই জনন কোষ তৈরি হয়। তো জনন মাতৃকোষগুলো দেখো, জনন মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড হয়, জনন মাতৃকোষ কিন্তু দেহকোষ। জনন মাতৃকোষ কি একরকম দেহকোষ। তো দেহকোষ যেহেতু সে হবে কিরকম ডিপ্লয়েড, যেহেতু আমি এখন উন্নত প্রাণীদের কথা বলছি। এই কোষটায় মিওসিস বিভাজন ঘটে, এবং তোমরা জানো একটা কোষে মিওসিস বিভাজন ঘটলে কয়টা অপত্য কোষ বা ডটার সেল তৈরি হবে বলো? 4টা। এবং এই 4টা সেলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ জনন মাতৃকোষে যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে যেই কোষগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে ক্রোমোজোম থাকবে n সংখ্যক, এবং n সংখ্যক ক্রোমোজোম ধারণকারী এই কোষগুলোকেই আমরা আদর করে জনন কোষ নামে ডাকি, বা ইংরেজিতে বলে রিপ্রোডাক্টিভ সেল, জার্ম সেল বলে, জার্ম সেল সম্ভবত বলে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আরেক রকম ক্লাসিফিকেশন কোষের। এবার দেখো, আমরা যে কোষ পড়ছি, তোমাদের বইয়ে কোষের প্রাচীর সম্পর্কে প্রথমত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আসো আমরা একটু প্রাচীর সম্পর্কে জেনে আসি। তো মনে করো এইদিকে একটা কোষ আছে, কল্পনা করে এদিকে একটা কোষ আছে। এখন কোষে কোষ প্রাচীর থাকবে কোন ক্ষেত্রে? যদি সেটা প্রাণী কোষ না হয়। ঠিক আছে, সাধারণত উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, হ্যাঁ ক্রোমিস্ট, এদের মধ্যে আর কি কিছু মনেরা, এদের মধ্যে আসলে কোষ প্রাচীরটা পাওয়া যায়। তাহলে এদিকে মনে করো একটা কোষ আছে, এইদিকে মনে করো আরেকটা কোষ আছে। ঠিক আছে, দুইটা কোষ আছে পাশাপাশি, উদ্ভিদ কোষ। এই দুইটা কোষকে আলাদা করার জন্য ওদের মধ্যে একটা পর্দা থাকে, তাই না? যেমন আমাদের বাসায় যদি কোনো দরজা জানালা না থাকে দুইটা রুমের মাঝে, আমরা কিভাবে আলাদা করি? পর্দা দিয়ে আলাদা করি। তেমনি এই দিকের কোষটা এই পাশের কোষ থেকে আলাদা হওয়ার জন্য একটা পর্দা তৈরি করে, যেই পর্দাটাকে বলা হয় মধ্য পর্দা। মধ্য পর্দা, এই মধ্য পর্দা তৈরি হয় পেকটিন দিয়ে। পথে পর্দা, পথে পেকটিন, মনে রাখতে পারো। পথে পর্দা, পথে পেকটিন, পেকটিন দিয়ে তৈরি হয়। এবং মধ্য পর্দা তৈরিতে আমাদের গোলগি বডির খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তাহলে দেখো, এই তৈরি হলো হচ্ছে মধ্য পর্দা। অর্থাৎ যখন দুইটা কোষ পাশাপাশি থাকবে তখন মধ্য পর্দার আবির্ভাব ঘটবে। এখন এই পর্দার গুরুত্ব আরেকটু বাড়ানোর জন্য কোষগুলো কি করে দেখো, এই পাশে যে কোষটা আছে সেখানে আরো কিছু পদার্থ জমা হয়ে, আরেকটা লেয়ার তৈরি করে। এরকম এই লেয়ারটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর বা ফার্স্ট ডিগ্রি ওয়াল। প্রাথমিক প্রাচীর বলা হয় এটাকে। ঠিক আছে, দুই পাশেই তৈরি হবে। যদি এ তৈরি করে, ও কিসে কম, ও তৈরি করবে ওর মতো। এবং দেখো,
প্রাথমিক প্রাচীরগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, অর্থাৎ দেখো গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ওরা উৎপন্ন হয়, মাঝখানে মাঝখানে কি করে গ্যাপ দেয়। এবং এই প্রাথমিক প্রাচীর হচ্ছে কোষ প্রাচীরের আবশ্যকীয় উপাদান। আমরা বারবার বলতেছি আবশ্যকীয় উপাদান জিনিসটা কি, যেটা অবশ্যই থাকতে হবে। দেখো মধ্য পর্দা ছাড়াও কিন্তু কোষ প্রাচীর হওয়া সম্ভব। যেমন আমি যদি একটা এককোষী ব্যাকটেরিয়ার কথা বলি, এককোষী ব্যাকটেরিয়া একা একা থাকে, ওর কিন্তু কোনো পর্দার দরকারই নেই। তো এককোষী যে ব্যাকটেরিয়াগুলো আছে বা এককোষী যে কোষগুলো আছে, প্রাণীগুলা জীবগুলা আছে, সেই জীবগুলোতে দেখা যায় যে কোনো রকম মধ্য পর্দা থাকে না, কিন্তু প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর ঠিকই ঠিকই থাকতেছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে পেকটিন পর্দা, পেকটিন দিয়ে পর্দা তৈরি, এই পর্দার উপর আবার সেলুলোজ, হেমিসেলুলোজ, তোমরা জানো যে সেলুলোজই হচ্ছে মূল উপাদান, তাই না? কোষ প্রাচীরের কেন মূল উপাদান বুঝতে পারলা তো আজকে, যে সেলুলোজটাই কিন্তু কি প্রাইমারি ওয়াল তৈরি করছে, এই কারণে সেলুলোজ মূল উপাদান। দেখো পেকটিনকে কিন্তু মূল উপাদান বলা হয়নি, কারণ পেকটিন পর্দা তৈরি করে, পথে পেকটিন পথে পর্দা, এই পর্দা থাকতেও পারে নাও থাকতে পারে, এই কারণে পেকটিনকে কিন্তু আবশ্যকীয় উপাদান বলা হয় নাই, বা এসেনশিয়াল মানে কোষ প্রাচীরের গঠনকারী উপাদান বলা হয় নাই, বলা হয় সেলুলোজকে। তো এই যে সেলুলোজ এই সবুজ রঙের এই প্রাইমারি ওয়ালটা তৈরি করবে। এখন দেখা যায় তোমরা জানো যে কোষের জীবনে দুইটা অবস্থা আছে বলা যায় মোটামুটি, একটা তরুণ অবস্থা, একটা হচ্ছে বয়স্ক অবস্থা, বুড়া অবস্থা। তো কোষগুলো যখন বুড়া হয়ে যায়, তোমরা জানো যে বয়স্ক মানুষরা নিজেদের মানে পর্দার ব্যাপারে বা আবৃত করার ব্যাপারে একটু বেশি মানে যত্নবান, আর ছোট বাচ্চারা কি করে বেশি জামা কাপড় পরে না, তাই না, একটা গেঞ্জি পরে রাস্তায় ঘুরে বেড়ায়। তেমনি কোষগুলো যখন তরুণ অবস্থায় থাকে, ওরা জাস্ট একটা ওয়াল একটা গেঞ্জি পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। যখন এই কোষগুলো বুড়ো হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এদের দৌড়াদৌড়ি কমে যায়, বিপাকীয় কাজ কমে যায়, তখন এরা একটু বেশি পর্দা করতে শুরু করে। তখন ওরা কি করে, এই যে প্রাইমারি ওয়ালটা আছে, গেঞ্জিটা আছে, গেঞ্জির উপর শার্ট পরে, কোট পরে, সোয়েটার পরে, বিভিন্ন রকম জিনিসপত্র পরা শুরু করে। ঠিক আছে, পর্দার ব্যাপারে তারা যত্নবান হয়ে ওঠে। তো এই যে কোষগুলা আছে, কোষগুলা কি করে দেখো, এর উপর দিয়ে গেঞ্জির উপর দিয়ে আবার নতুন করে শার্ট প্যান্ট ঠিক আছে পরা শুরু করে। এই পাশের কোষটাও কেন কম যাবে, দুইজন তো একই সাথে বুড়া হয়েছে। দেখো কি হয়, এই যে প্রাইমারি ওয়াল আছে, গেঞ্জি আছে, গেঞ্জির উপর শার্ট, তারপরে কোট সোয়েটার আর কি কি আছে তোমরা ভালো জানো, স্যুট টুট পরে আরো একটা লেয়ার তৈরি করে। এই লেয়ারটাকে দেখা হয় সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর তুমি কার ক্ষেত্রে পাবা, বয়স্ক কোষের ক্ষেত্রে পাবা, বয়স্ক যে কোষগুলো আছে তাদের ক্ষেত্রে পাবা। বুঝতে পারছো তো ব্যাপারটা, যে বয়স্ক কোষগুলো নিজেদেরকে একটু ভালোভাবে আবৃত করে ফেলে, তাই ওদের মাঝে এরকম একটা প্রাচীর পাওয়া যায়। এখন আমরা কোন কোন কোষে প্রাচীর পাবো আসো দেখি। প্রথমত সকল উদ্ভিদ কোষ, সকল উদ্ভিদ কোষে কিন্তু প্রাচীর পাওয়া যাবে। সকল উদ্ভিদ কোষ প্লান্ট সেলে প্রাচীর পাওয়া যাবে। তুমি যে আমটা খাচ্ছ বা জাম খাইতেছো, বা তোমার বারান্দায় যে গোলাপ গাছটা আছে, ঠিক আছে, পাথরকুচি গাছ আছে, যেটাই হোক না কেন তাদের মধ্যে কোষ প্রাচীর পাওয়া যাবে। এবং উদ্ভিদ কোষের কোষ প্রাচীর তৈরি হবে সেলুলোজ দিয়ে। আশা করি বুঝতে পারছো কিভাবে। আচ্ছা, এরপর দেখো উদ্ভিদ কোষের পরে আসতেছে শৈবাল। মনে রাখবা আধুনিক ক্লাসিফিকেশন অনুযায়ী শৈবাল কিন্তু কোনো উদ্ভিদ না বা কোনো প্রাণীও না, শৈবাল শৈবালই, শৈবাল প্রোটিস্ট একরকম, বুঝছো। এখন কিন্তু এমন না যে কোনো একটা জীবকে হয় প্রাণী হইতে হবে নতুবা উদ্ভিদ হইতে হবে, এর বাইরেও কিন্তু তার আরো কয়েকটা অপশন আছে। তো সেই অপশনগুলোর মধ্যে একটাই শৈবাল বা অ্যালগি চুজ করে, সেই অপশনটা হচ্ছে প্রোটিস্ট, প্রোটিস্টা হয় তারা। এখন দেখো তারা প্রোটিস্ট, প্রোটিস্টা জগতের অন্তর্ভুক্ত। শৈবালেও কিন্তু সেলুলোজ থাকে, শৈবালও সেলুলোজ দিয়ে তৈরি করে। শৈবালের মতোই আরেকটা জীব আছে ছত্রাক। মূল পার্থক্য হচ্ছে শৈবাল স্বভোজী, নিজেরটা খায়, আর ছত্রাক পরভোজী, আরেকজনেরটা খায়। ছত্রাকের কোষ প্রাচীর তৈরি হয় কাইটিন দিয়ে। তো এটা একটু মনে রাখার ট্রিক আছে একটা, দেখো ছত্রাকে ক দিয়ে শেষ হয়েছে, ছত্রাকের বাইরে ক আছে, আবার ছত্রাকের নামের বাইরে ক আছে, আবার ছত্রাকের দেহের বাইরে যে প্রাচীরটা আছে সেটা কাইটিন দিয়ে তৈরি। ছত্রাক কাইটিন, ছত্রাক কাইটিন, ছত্রাক কাইটিন। আচ্ছা, এরপর ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কোষ প্রাচীর
দেখতে পাই। এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি তোমাদের বইয়ে কিছু কথা বলা আছে, এগুলো এক্সাক্ট ইনফরমেশন আবার আরেক রকম। মনে রাখবা মেডিকেল সায়েন্স বা বায়োলজির ব্যাপারগুলো কিন্তু নতুন নতুন জিনিস আবিষ্কৃত হতে পারে। তো বিভিন্ন কনসেপ্ট নিয়ে কিন্তু বিতর্ক আছে, যে এটা এক এক ধরনের বিজ্ঞানী এক একভাবে সেটাকে ব্যাখ্যা করছেন। তো এরকম বিতর্কে কিন্তু আমি যাব না ক্লাসগুলোতে, আমি চেষ্টা করব তোমাদের বইয়ে যেটা আছে বলা সেটাকেই তুলে ধরতে, বইয়ের জিনিসটাকে তুলে ধরতে চেষ্টা করব। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয় হচ্ছে পেপটিডোগ্লাইকেন দিয়ে, পেপটিডোগ্লাইকানস দিয়ে। তো পেপটিডোগ্লাইকান মানে কি? পেপটিড মানে হচ্ছে প্রোটিন, আর গ্লাইকান মানে হচ্ছে কার্বোহাইড্রেট। তো দেখা যায় গ্লাইকানস অর্থাৎ কার্বোহাইড্রেটে কিছু পরিমাণ প্রোটিন যুক্ত হয়ে হয়ে একটা গঠন তৈরি করে, যেটাকে বলা হয় পেপটিডোগ্লাইকানস। এখানে আরো কিছু টার্ম তোমরা পাবা, মুরামিক অ্যাসিড। তো এগুলো আসলে কি ডিফারেন্স সেটা আমরা ব্যাকটেরিয়ার অধ্যায়ে গেলে পড়লে আশা করি ভালো হয়, এখানে আর আমি এখানে সময় নষ্ট করব না। তাহলে আশা করি তোমরা কোষ প্রাচীরের ব্যাপার স্যাপার ক্লিয়ার হয়ে গেছো, এখন থেকে আর কোনো প্রবলেম তোমাদের আশা করি হবে না। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি কোষ প্রাচীরের গঠনটাকে একটু ভিতর থেকে দেখার চেষ্টা করি, আমরা দেখতেছি যে কোষ প্রাচীরের যে প্রাইমারি ওয়াল বিটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। সেলুলোজ মানে তো বিটা চেইন, তাই না? সেলুবায়োস বিটা বিটা লাগে আর কি, এটা এইটার সম্পর্কে ডিটেইলস তৃতীয় অধ্যায় কোষ রসায়নে আছে। বিটা সেলুলোজ অনেকগুলো মিলিত হয়ে সেলুলোজ একটা চেইন তৈরি করে, সেই চেইনগুলো কম্বাইন্ড হয়ে মাইসেলি, মাইসেলি থেকে মাইক্রোফাইব্রিল, মাইক্রো মানে ছোট, ফাইব্রিল মানে তন্তু, ছোট তন্তু, আর ছোট তন্তুগুলো মিলিত হয়ে হয়ে ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিলের জালটাই কিন্তু হচ্ছে আসলে আমাদের প্রাইমারি ওয়াল, সেল ওয়ালের প্রাইমারি যে ওয়ালটা আছে প্রাথমিক প্রাচীর সেটা। এখন এখানে দুটো টার্ম বইয়ে বলা আছে, যে মাইসেলিকে বইয়ে বলছে ক্ষুদ্রতম গাঠনিক একক, অর্থাৎ আমরা যদি মাইসেলি পর্যন্ত চলে আসতে পারি তার মানে আমরা ম্যাক্রোফাইব্রিলে পৌঁছাবো। সেলুলোজ চেইন তৈরি হয়েছে তার মানে এই না যে এক সময় তারা ম্যাক্রোফাইব্রিল তৈরি করবে। যদি মাইসেলি তৈরি হয়ে যায় তার মানে আমরা ইউনিটে চলে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। আর ম্যাক্রোফাইব্রিলকে বলা হয় মুখ্য গঠনমূলক একক, মেজর স্ট্রাকচারাল ইউনিট বলা হয় ম্যাক্রোফাইব্রিলকে। মনে রাখতে পারি এইভাবে, ম্যাক্রো মানে বড়, মুখ্য মানে মেজর বড়, তাহলে ম্যাক্রোফাইব্রিলকে বলবা মুখ্য গঠনমূলক একক, আর মাইসেলিকে বলবা ক্ষুদ্রতম গাঠনিক একক। এই ব্যাপারটা তোমাদের জানতে হবে। আর কোষ প্রাচীরের ব্যাপারটা তোমরা জানো, এটা উদ্ভিদ কোষে থাকে, শৈবালে থাকে, ছত্রাকে, বড় কথা বলতে গেলে এটা প্রাণী কোষে থাকে না, আর কিছু প্রোটিস্টে থাকে না। বাকি সবার ক্ষেত্রেই কিন্তু কোষ প্রাচীর থাকে, বাকি সবার ক্ষেত্রেই কোষ প্রাচীর থাকে। এবং এটা হচ্ছে কোষ প্রাচীরের জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এর পয়েন্ট। তো কোষ প্রাচীরের পর কোষ প্রাচীরের ভিতরে যে জিনিসটা অবস্থান করে এবং সকল কোষেই যেটা থাকে, হোক সেটা উদ্ভিদ কোষ, হোক সেটা প্রাণী কোষ, হোক সেটা অন্য কোনো কিছু, আমরা জানলাম একটু আগে যে অন্য কিছু হওয়ারও অপশন কিন্তু আছে। তো কোষ প্রাচীরের ভিতরে বা তলে যে জিনিসটা অবস্থান করতেছে এটাকে বলা হয় কোষ পর্দা। কোষ পর্দা বা ইংরেজিতে বলে সেল মেমব্রেন বা বায়ো মেমব্রেন বা হায়ালো মেমব্রেন, অনেক নামে কিন্তু আছে। এবং এটার এতগুলা নাম দিয়েছেন নাগেলি নামে একজন বিজ্ঞানী সম্ভবত। তো দেখো এই যে কোষ পর্দা আছে, কোষ পর্দা কিভাবে গঠিত এটা নিয়ে কিন্তু অনেক মতবাদ আছে, যে এক একজন এক একভাবে কোষ পর্দার গঠনটা ব্যাখ্যা করছেন। তো আমি আসলে কি চাচ্ছি জানো, আমি চাচ্ছি তোমাদেরকে এখন যেগুলো তোমাদের দরকার পরীক্ষার জন্য বা যেগুলো সিলেবাসে আছে সেগুলোর মধ্যে কনফাইন করে পড়ানোর জন্য তোমাদের স্পেশাল টপিকের উপর আলাদা আলাদা ক্লাস দিব। মনে করো সেল মেমব্রেনের উপর একটা আধা ঘন্টার ক্লাস, ওইখানে একেবারে ডিটেইলস সব কিছু নিয়ে গবেষণা করা হবে। হ্যাঁ, প্রতিটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস নিব। ওইখানে তোমার যদি জানার আগ্রহ থাকে ওই ক্লাসগুলো তোমরা দেখবে, মিস করা যাবে না। আর এই ক্লাসগুলোতে আমি বইয়ে সিলেবাস যতটুক আছে ততটুকের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। তো এই যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেন কিভাবে গঠিত সেই সম্পর্কিত অনেকগুলো মতবাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মতবাদ বা মানে কি বলবো, একটা খুব আলোচিত মতবাদ হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? এই ধারণাটা দিয়েছেন তোমার নিকলসন এবং সিঙ্গার নামে দুজন বিজ্ঞানী, সিঙ্গার আর নিকলসন, এবং তারা এটা প্রবর্তন করছেন 1972 সালে। এটা একটু মনে রাখবা।
যেহেতু আমাদের যুদ্ধের 1 বছর পর, হ্যাঁ, আমরা যখন যুদ্ধ করে জাস্ট স্বাধীন একটা দেশ পেয়েছি, তখন কোষ নিজের মানে বাধাকে, ব্যারিয়ারকে গঠনকে আবিষ্কার করছে। তাহলে ফ্লুইড মোজাইক মডেল 1972 সালে সিঙ্গার এবং নিকলসন প্রবর্তন করেন। এই মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় কেন? আমরা জানি ফ্লুইড কি হয়, সবসময় গতিশীল হয়। তো এই মডেল অনুযায়ী কোষের যে উপাদানগুলা, কোষ পর্দার যে উপাদানগুলো আছে, আমরা বিভিন্ন উপাদানের নাম একটু পরেই শিখতেছি, সেই উপাদানগুলো কোনো একটা জায়গায় স্থির না, তারা জায়গাগুলো পরিবর্তন করতেছে। এটা কি নর্মালি হয়? আমরা যে বাসার যে দেয়াল আছে, ইটগুলা কি এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে না? কিন্তু কোষের দেয়ালে যে ইটগুলা আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু নড়াচড়া করতেছে, উপরে উঠতেছে, নিচে নামতেছে, দুষ্ট খুব, হ্যাঁ, ডাইনে যাচ্ছে, বামে যাচ্ছে। এই কারণে বলা হচ্ছে ফ্লুইড। এবং উপর থেকে দেখলে এটাকে অনেকটা মোজাইকের মতো মনে হয় দেখলে, মোজাইক তোমরা দেখছো মেঝেতে, তাই এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এখন এই ফ্লুইড মোজাইক মডেলের ভিতরে আমরা আসি। ফ্লুইড মোজাইক মডেলের একেবারে মানে মেইন যে উপাদানটা, সেই উপাদানটা হচ্ছে ফসফোলিপিড। সেই উপাদানটা কি বলতো বাবুরা? ফসফোলিপিড। অর্থাৎ দেখো, ফসফোলিপিড, ফসফেট এবং লিপিড একসাথে যুক্ত হয়ে একটা গঠন তৈরি করে, এটাকে বলা হয় ফসফোলিপিড। তো এই ফসফোলিপিডের গঠনটা একটু বিচিত্র, এরকম দেখো, একটা মাথা, দুইটা লেজ। আমরা যখন লিপিড পড়ছি, ফ্যাটি অ্যাসিড পড়ছি, খেয়াল করছো যে ফ্যাটি অ্যাসিডের 3টা লেজ থাকে কিন্তু, তাই না? এরকম গঠন কেমিস্ট্রিতে পড়ছো, এরকম 3টা লেজ থাকে। কিন্তু লিপিডটা যখন ফসফোলিপিডে পরিণত হয়, তখন তার একটা লেজ খসে পড়ে। এখন কিভাবে তার একটা লেজ খসে পড়ে, সেই ঘটনা আমরা আবিষ্কার করব কোষ রসায়নের অধ্যায়ে, যে কিভাবে লিপিড একটা লেজ হারিয়ে ফেলে, তার একটা লেজ কিভাবে কাটা পড়ে। ঠিক আছে, তো দেখো 2 লেজ এখন তার আছে, 3 লেজ ছিল, একটা লেজ হারায় গেছে। তাহলে এই হচ্ছে ফসফোলিপিড। তো ফসফোলিপিড গুলো পাশাপাশি অবস্থান করে একটা লেয়ার তৈরি করে। দেখো, এর পাশে আরেকটা ফসফোলিপিড, তার পাশে আরো একটা, তার পাশে আরো একটা, আরো একটা, কয়েকটা আইকা দেই, হ্যাঁ, এই হচ্ছে ফসফোলিপিড। তাহলে একটা ফসফোলিপিডের লেয়ার আমরা কিন্তু পেয়ে গেলাম খুব সুন্দরভাবে। লেজ কাটা ফসফোলিপিড, এক লেজ কাটা, একটা লেয়ার পাইলাম। এর অপোজিটে আমরা আরেকটা লেয়ার তৈরি করব। দেখো, উল্টা দিকে, এর মাথা উপরে লেজ নিচে, এর আবার লেজ উপরে মাথা নিচেকে ঝুলায় রাখা হয়েছে। 2 লেজ, 1 লেজ নাই, তাই না? কত কষ্ট। এই যে দেখো, উপরে একটা ফসফোলিপিডের লেয়ার, নিচে আরো একটা ফসফোলিপিডের লেয়ার, 2টা লেয়ারকে একত্রে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। বাই মানে 2টা লেয়ার, যেহেতু মানে যে লেয়ারটা আছে এটা কিন্তু আসলে কি একটা মিক্সচার, তাই না? মানে দ্বৈততা আছে তার মাঝে একটা, তাই এটাকে বলা হয় বাই লেয়ার। তাহলে একটা জিনিস আমরা পাইলাম, ফসফোলিপিড বাই লেয়ার। ফসফোলিপিড, এই ফসফোলিপিডের পরেই আমাকে যে উপাদানটা নিয়ে আসতে হবে সেটা হবে প্রোটিন। এখন প্রোটিনের কেন দরকার হয়? দেখো, এই যে লিপিডগুলো আছে, এই লিপিডের যে মাথাগুলা, হেডগুলো পোলার। হেডগুলো কিরকম বলো? পোলার। কিন্তু বেচারাদের যে লেজগুলো আছে, এই লেজগুলো হয় নন পোলার। তো নন পোলার জিনিসগুলো একটু দুষ্ট। ওরা কি করে দেখো, ওরা শুধু স্বগোত্রীয়দের উপর একটু নেপোটিজম করে আর কি, আত্মীয়দের সাথে। ওরা বলে নন পোলার যারা আসবে তাদেরকে আমি ঢুকতে দিব ভিতরে, যেহেতু এটা একটা পর্দা, তাহলে এটা কোষের বাইরের দিক, এটা কোষের ভিতরের দিক। আর একটা ব্যাপার মনে রাখবা, কোষের ভিতরে কি ঢুকবে কি বাইর হবে এই ব্যাপারে কোষ প্রাচীরের কোনো টেনশন নাই, কিচ্ছু যায় আসে না। কোষ প্রাচীর কিন্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে না, যাতায়াত নিয়ন্ত্রণ করে কোষ পর্দা। ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কোষ প্রাচীরের কিন্তু তেমন কোনো ভূমিকা নাই, তেমন কোনো ভূমিকা নাই। এখন দেখো, এই যে নন পোলার পদার্থটা আছে, ও কি করে? ও পার্সিয়ালিটি করে। যখন নন পোলার কেউ আসে, ঢুকতে দেয় ওকে। মনে করো একটা কার্বন ডাই অক্সাইড আসছে, তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইডের গঠন সরলরৈখিক হওয়ার কারণে ও কি হয়? নন পোলার হয়। তো এই লেজগুলো কি করে বলে, এসে মোর দাদা। তোমরা পড়ছো না একটা, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি গলা দেব টিপে, হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসে মোর দাদা। তো নন পোলার যে লেজটা আছে, ও কার্বন ডাই অক্সাইড কি বলে, এসে মোর দাদা। তো দাদা চলে আসে সুন্দরভাবে। তো দাদার আশা দেখে গ্লুকোজেরও একটু ইচ্ছা হয়, যাই কোষের ভিতরে ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা। তো গ্লুকোজও চলে আসে।
গ্লুকোজ যখনই আসে নন পোলার বলে তুমি কি তোমার আইডি কার্ড আছে নন পোলার? গ্লুকোজ বলে না আমার তো নাই, আমি তো পোলার, আমার কেন থাকবে? তো তুমি যদি পোলার হও তাহলে তোমাকে আমি ঢুকতে দিব না। এই শয়তানিটা করে নন পোলার। নন পোলার কি করে দেখো, যেগুলো নন পোলার আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ওদেরকে খুব সুন্দরভাবে কোষের ভিতর ঢুকায় ফেলে। কিন্তু যখনই একটা পোলার জিনিস আসবে, গ্লুকোজ বা একটা আয়ন আসলো, মনে করো সোডিয়ামের একটা আয়ন আসলো, হ্যাঁ, এরা যেহেতু নন পোলার নয়, এরা যেহেতু পোলার, তাই এদেরকে ঢুকতে বাধা দেয় না, তোমাকে আমি ঢুকতে দিতে পারি না, এটা অন্যায় হবে। তো যাই হোক, এই যে গ্লুকোজ বা সোডিয়াম, এগুলো কি আমাদের কোষের ভিতরে দরকার নাই? এটা হচ্ছে ইনসাইড, মনে করো কোষের ইনসাইড, অবশ্যই দরকার আছে, খুবই খুবই দরকার আছে। তো এদেরকেও তো যাতায়াত করতে দিতে হবে। তো কি করা হয়, এদেরকে যাতায়াত করতে দেওয়ার জন্য স্পেশাল গেট তৈরি করা হয়। তখন আবার হাই হাই করে নন পোলার গুলা যে আমরা কোনো মতে ঢুকে পড়তেছি ফাঁক ফোকর দিয়া, এরা এখন স্পেশাল গেট পাবে। ওই স্পেশাল গেট গুলোকেই বলা হয় মেমব্রেন প্রোটিন। যদিও আমি আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আসলে ক্লিয়ার করি একটু একটু করে। তো দেখো, এখন আমি প্রোটিনগুলো তোমাদেরকে দেখাই। কিছু কিছু প্রোটিন আছে যারা সারফেসে অবস্থান করে, অর্থাৎ মনে করো, তাই না, এটা হচ্ছে বাইরের সারফেস, আবার এদিকে মনে করো ভিতরের সারফেস আছে। তো দেখো, কিছু কিছু প্রোটিন আছে মেমব্রেনে যারা বাইরে অবস্থান করে। এই বাইরে অবস্থানকারী প্রোটিনগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, পেরিফেরি মানে দূরে, বাইরে, তাই না, তোমরা জানো, তো এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। কিছু কিছু প্রোটিন আছে যারা কোষের ভিতর ঢুকে পড়ে, মনে করো এরকম কোষের ভিতর ঢুকে পড়লো। তো যেসব প্রোটিন কোষের ভিতর ঢুকে পড়ে, জাস্ট একদিক থেকে ঢুকতে পারলেই হইলো, সেই প্রোটিনগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এটার নাম হবে কি দেখো তো, ইন্টিগ্রাল প্রোটিন। এগুলো কিন্তু ইংরেজিতেই বই লেখা আছে, ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে দেখো, কিছু কিছু প্রোটিন জাস্ট দেয়াল ঘেঁষে ঘেঁষে থাকে, ভিতরে কি হয় খবর শোনার চেষ্টা করে, ঘষে ঘষে থাকে। কিছু কিছু প্রোটিন ভিতরে ঢুকার অ্যাক্সেস পেয়ে যায়, ভিতরে ঢুকে পড়তে পারে। আবার কিছু কিছু প্রোটিন এত বেশি অ্যাক্সেস পায় যে এমন ঘটনা ঘটে, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে আসে। আমি কি বুঝতে পারছি? দেখো, কিছু কিছু প্রোটিন ঘেঁষে ঘেঁষে, দেয়াল থেকে ঘেঁষে ঘেঁষে থাকে, খবর নেয় একটু, এদেরকে বলতেছি পেরিফেরাল প্রোটিন, ভিতরের খবর ওরা সাধারণত জানে না। কিছু প্রোটিন আছে যারা ঢুকার অ্যাক্সেস পায়, মেমব্রেনের ভিতরে ঢুকে পড়ে, তাদেরকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে দেখো, এই প্রোটিনটা ঢুকতে পারছে, পাশেরটাও কিন্তু ঢুকতে পারছে, তাহলে এও একটা ইন্টিগ্রাল প্রোটিন, এটাও কিন্তু একটা ইন্টিগ্রাল প্রোটিন। কিন্তু এই ইন্টিগ্রাল প্রোটিনটা লাস্টে যেটা আঁকলাম সবার ডানে যেটা অবস্থিত, এই ইন্টিগ্রাল প্রোটিনটা আবার কি একদিক দিয়ে ঢুকতে পারে, আবার আরেক দিক থেকে বেরও হতে পারে। এবং এই ক্ষমতার জন্য, একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হওয়ার ক্ষমতার জন্য দেখো, ওরা পুরো কোষ পর্দা জুড়ে অবস্থান করতেছে, তাই না? দেখো, এটা একটা জায়গায় পড়ে ছিল, এটা কিছুটা ঢুকছে, আর এটা পুরো কোষ জুড়ে অবস্থান করতেছে। যেহেতু পুরো কোষ জুড়ে অবস্থান করতেছে, তাই ওকে বলা হয় ট্রান্স মেমব্রেন প্রোটিন। ট্রান্স মানে বুঝতেছে জুড়ে, তাই না, ট্রান্স মেমব্রেন, অর্থাৎ মেমব্রেন জুড়ে আমার অবস্থান, মেমব্রেন জুড়ে প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন। তাহলে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে সকল ট্রান্সমেমব্রেন প্রোটিনই ইন্টিগ্রাল প্রোটিন, যেমন এটা, কিন্তু সকল ইন্টিগ্রাল প্রোটিন ট্রান্সমেমব্রেন নয়, অর্থাৎ ট্রান্সমেমব্রেন প্রোটিন হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিনের একটা সাবসেট। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো, আমরা প্রথমত ফসফোলিপিড পেয়েছি, ফসফোলিপিডের পরে পেলাম হচ্ছে প্রোটিন। এখন এই যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলোর সাথে এসে কিছু গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় জিনিসপত্র যুক্ত হয়। এছাড়াও লিপিড জাতীয় জিনিসও যুক্ত হয় এই মেমব্রেনগুলোর সাথে, বুঝছো, যুক্ত হয়। তাহলে দেখো, কখনো কখনো কি হচ্ছে, কখনো কখনো আমার প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হচ্ছে। প্রোটিন আর কার্বোহাইড্রেট যুক্ত হলে সেই জিনিসটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, প্রোটিন আর কার্বোহাইড্রেট। আবার দেখো, যখন প্রোটিন তোমার কি বলে, যখন কার্বোহাইড্রেটের সাথে লিপিড এসে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড। তাহলে দেখো,
আমরা যদি কোষ পর্দার উপর দিয়ে হাত বুলিয়ে নিতে পারতাম, আমাদের জীবদ্দশা সম্ভব না। আমরা যেহেতু অনেক বড় সড়ো সাইজে, কোষ পর্দা অনেক ছোট, আমাদের রিসেপ্টরগুলো বুঝতেই পারবে না যে ওখানে কিছু আছে, লোমের মতো। তো দেখো, কোষ পর্দার উপরেও একটা লোমশ একটা আবরণ থাকে। তুমি যদি কোষ পর্দার উপর দিয়ে হাত বুলিয়ে নিতে পারতে, দেখতে একটা যেমন ভেড়ার গায়ের উপর দিয়ে হাত বুলিয়ে নিলে একটা অনুভূতি, তেমনি কোষ পর্দার উপরে হাত বুলিয়ে নিলেও একটা অনুভূতি, একটা লেয়ার একটা পাওয়া যেত। সেই লেয়ারটা কি দিয়ে তৈরি? গ্লাইকোপ্রোটিন বলো আর গ্লাইকোলিপিড। এখন এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে দেখো আমরা কয়টা জিনিস পাইলাম কোষ পর্দায়? প্রথমেই পাইছি ফসফোলিপিড, দ্বিতীয়ত পাইছি আমরা প্রোটিন, তৃতীয়ত পাইছি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। বলা কি শেষ? শেষ না। আরেকটা জিনিস কোষ পর্দার মধ্যে থাকে, সেটা হচ্ছে কোলেস্টেরল, বা আমি সংক্ষেপে জাস্ট স্টেরল বলতে পারি। এটার নাম হচ্ছে স্টেরল। স্টেরল, তোমরা কোলেস্টেরলের নাম শুনছো না? সেই কোলেস্টেরলের জনক হচ্ছে স্টেরল। এরকম অনেক স্টেরল আছে, কোলেস্টেরল, আর্গস্টেরল, স্পাইনস্টেরল, ঠিক আছে, অনেক রকম স্টেরল আছে। তো এই স্টেরল গুলাও কিন্তু তোমার কি হয়, কোষ পর্দার মধ্যে থাকে। তবে স্টেরলের ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে স্টেরল গুলো শুধুমাত্র সুকেন্দ্রিক কোষে অর্থাৎ ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়, ইউক্যারিওটিক সেলে পাওয়া যায় স্টেরল। কোনো প্রোক্যারিওটিক সেলে কিন্তু স্টেরল নাই। যেমন ব্যাকটেরিয়াকে ধরে আনো, সায়ানো ব্যাকটেরিয়াকে ধরে আনো, ওদের সেল মেমব্রেনে কোনো স্টেরল পাবা না। এবং কোনো স্টেরল নাই বলেই কিন্তু ওরা ওই কোষগুলোকে অ্যান্টিবায়োটিকের প্রভাবে ফাটিয়ে ফেলা যায়। যেমন তুমি কল্পনা করে দেখো যে আমরা যখন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো গ্রহণ করতেছি, অ্যান্টিবায়োটিকটা গিয়ে ব্যাকটেরিয়ার কোষকে ধ্বংস করে ফেলতেছে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের কোষ, আমাদের মানবদেহের কোষগুলোকে ধ্বংস করতে পারতেছে না। কারণটা কি? কারণ মানবদেহের কোষ যেহেতু ইউক্যারিওটিক কোষ, তাই ইউক্যারিওটিক কোষে স্টেরল আছে, এবং এই স্টেরল কিন্তু আমাদের কোষকে ফেটে যাবার হাত থেকে রক্ষা করে। একই কথা উদ্ভিদের ক্ষেত্রেও প্রযোজ্য, যেগুলো সুকেন্দ্রিক কোষ আছে, কিন্তু প্রাককেন্দ্রিক কোষে স্টেরল থাকে না, এবং এই সুযোগ নিয়ে অ্যান্টিবায়োটিক কি করে, সেই কোষগুলোকে ভেঙে ফেলতে পারে, পানি ঢুকতে 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 ফুলে ফেটে যায়। তো এই হচ্ছে সেল মেমব্রেনের গঠন, ফ্লুইড মোজাইক মডেল কিভাবে ধীরে ধীরে গঠিত হয়েছে তোমরা বুঝতে পারছো আশা করি। আর ফসফোলিপিডের আরেকটা লেজ কোথায় গেল, সেই রহস্য আমরা কোষ রসায়ন অধ্যায়ে আবিষ্কার করব। আমাদের কোষের কয়েকটা অঙ্গাণুতে আবরণ আছে, কয়েকটায় নাই। তা আবরণ বিভিন্ন অঙ্গাণুগুলো এভাবে মনে রাখতে পারো: প্রত্যেক মামাই সেরা। প্রত্যেকে হচ্ছে প্রোটিওসোম, প্রোটিওসোম। মামাইতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেতে হচ্ছে সেন্ট্রিওল, আর রাতে হচ্ছে রাইবোসোম। প্রত্যেক মামাই সেরা। প্রোটিওসোম, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোসোম। এখন এখানে একটা নামই তোমাদের নতুন, প্রোটিওসোম, নামটা কখনো শুনো নাই। তো দেখো, আমরা জানি রাইবোসোমের কাজ কি? প্রোটিন তৈরি করা, আর প্রোটিন ভেঙে ফেলা হচ্ছে প্রোটিওসোমের কাজ। যেমন জাহাজ তৈরি করে, আবার জাহাজ ভাঙার শিল্প আছে বাংলাদেশে, জাহাজ ভাঙন শিল্প। তো প্রোটিন তৈরির শিল্প রাইবোসোমে হয়, প্রোটিন তৈরির প্রক্রিয়া, আর প্রোটিন ভেঙে ফেলার প্রক্রিয়াটা হয় হচ্ছে প্রোটিওসোমে। তাহলে রাইবোসোম আর এই হচ্ছে প্রোটিওসোম। তো এই হচ্ছে আর কি আমাদের প্রথম অধ্যায়ের পড়া।